ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিজমটাকে না অনেক জায়গায় এটাও বলে দেয় যে ম্যাগনেটিক এফেক্ট, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। ক্লাস 9-এও তো ম্যাগনেটিজম ছিল না, তো ওই ম্যাগনেটিজমটা অতটা ভালো ছিল না, তাই তো? অত ভালো ছিল না, এটা একটু ভালো, মানে এখানেও নিউমেরিক্যাল তো নেই, নিউমেরিক্যাল তো আসছে না, শুধু যা আসবে ওই চারটে রুলস থাকবে। ঠিক আছে, ওই লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুলস, ডিফারেন্ট টাইপের রুলস আসবে। ঠিক আছে, আর কয়েকজন সায়েন্টিস্টের নাম আসবে, আর কতগুলো ডিভাইস, যে ফ্যান কেন ঘুরছে, তো ওটা এই চ্যাপ্টারের জন্যই হচ্ছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে যে ফেনোমেনা তার জন্যই হচ্ছে। তো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টও চ্যাপ্টারটাকে বলে। তার রিজন হচ্ছে যাতে অ্যানশিয়েন্ট টাইম মানে হচ্ছে 18th সেঞ্চুরি 17th সেঞ্চুরি, তখন সবারই কি আইডিয়া ছিল বলবো? সবাই কি ভাবতো যে সাপোজ আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড চাই বা ম্যাগনেট চাই, যে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এই চ্যাপ্টারে এখানে ডিটেলে ডিসকাস করা হবে, যেটা 9-এও ছিল, নতুন কিছু না, তাই না? 9-এও বলেছিলাম। তো ম্যাগনেটিক ফিল্ডকে না আমি তখন বলেছিলাম 9-এ যে একটা লেটার দিয়ে ডিনোট করা হয়, এটা বি দিয়ে। ঠিক আছে, তো যেমন ফোর্স তো একটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স তো ভেক্টর হবেই। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ড কি মনে হচ্ছে, স্কেলার হবে না ভেক্টর হবে? কেউ ভেক্টর কোয়ান্টিটি, ফিল্ড ওয়ার্ডটা থাকলেই ভেক্টর হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে ভেক্টর দিয়েও লেখা হয়, তো এখন আমরা বিতেই লিখবো, ভেক্টর সব দরকার নেই, বা নামটাই লিখতে হবে পুরোটাই। তো আগে সবাই লোকের আইডিয়া কি ছিল, যে 1780 সেঞ্চুরিতে যখন হচ্ছে নিউটন ছিল, বা যখন ফ্যারাডে ছিল। ঠিক আছে, ফ্যারাডে কিছু আগে, ফ্যারাডে থেকে চেঞ্জ হলো আইডিয়া গুলো। তো ফ্যারাডের 10-15 মানে ফ্যারাডের 50 ইয়ার্স আগে, তখন সবারই কি আইডিয়া ছিল যে যেখানে আমাকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে হবে বা ডেভেলপ করতে হবে, তো আমার কি দরকার, একটা ম্যাগনেট দরকার, মানে এরকম টাইপের সাবস্টেন্স দরকার, যে Fe3O4 দরকার। ঠিক আছে, বা হয়তো নিকেলের অক্সাইডস দরকার। ঠিক আছে, নিকেল অক্সাইডস, এই টাইপের যে সাবস্টেন্স গুলো আছে, যে সার্টেন টাইপ অফ 3-4টে সাবস্টেন্স আছে, মানে আয়রন, নিকেল, আর কয়েকটা সার্টেন সাবস্টেন্সে সালফারে কতগুলো অক্সাইড আছে। তো যারা কি করে এই ম্যাগনেটিক ফিল্ড বলে কোয়ান্টিটিটাকে ডেভেলপ করতে পারে, মানে যেখানে আমার একটা ম্যাগনেট দরকার, তো আমাকে হেল্প নিতে হবে কি, এরকম সাবস্টেন্সের হেল্প নিতে হবে। যে কোনো একটা নিকেলের অক্সাইড দেখতে হবে, আদারওয়াইজ হচ্ছে ওই ট্রাইফেরিক টেট্রা অক্সাইড, এরকম টাইপের সাবস্টেন্স দেখতে হবে। তো ওটা আমি কোনো মাইন্সে গেলাম, সেখান থেকে কালেক্ট করলাম, নেকেল পিওর করে কাটিং করলাম, ওটা ম্যাগনেট কনভার্ট হলো। ঠিক আছে, তো সবারই ওই পুরোনো আইডিয়াটাই ছিল যে এরকম টাইপের সাবস্টেন্স থেকে কি হয়, যে আমরা রিডিজাইন করলাম, না সেখান থেকে আমরা যেমন আমার দরকার অ্যাজ পার রিকোয়ারমেন্ট নিজের মতো করে ম্যাগনেটকে সেট আপ করলাম, যেটা বার ম্যাগনেট হচ্ছে, আদারওয়াইজ এনি টাইপ অফ ম্যাগনেট হচ্ছে, যেমন দরকার। যে হর্সু টাইপের তো ম্যাগনেট হয়, তাই না? হর্সু হয়, ডিফারেন্ট টাইপ অফ শেপের ম্যাগনেট হয়। তো এটা পুরোনো আইডিয়া ছিল। তারপরে কি হচ্ছে, যে 1820-তে, মানে 1820-র আগের গল্প যেগুলো ছিল, তো 1820-তে একজন সায়েন্টিস্ট এলো। ঠিক আছে, মানে সায়েন্টিস্টটা ও অ্যাকচুয়ালি ওর সবাই ওইটাই ভাবতো যে ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেট মানে ওয়ান এন্ড অনলি এর উপর ডিপেন্ডেন্স, এটা ছাড়া ম্যাগনেট ম্যাগনেট পাওয়া যায় না। ওই কয়েকটা 4-5টা সাবস্টেন্স আছে, ওরাই ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে। তো 1820-তে একজন সায়েন্টিস্ট এসেছিল। ঠিক আছে, তো কি নাম হচ্ছে, হেন্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। তো এখানে ওরস্টেডটাই লিখছি বা এইচসি লিখে দিলাম। ঠিক আছে, তো একটা এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু নিজে থেকে এক্সপেরিমেন্টটা করেনি, মানে হচ্ছে অ্যাক্সিডেন্টালি একটা এক্সপেরিমেন্ট হয়েছিল। ঠিক আছে, অ্যাক্সিডেন্টালি মানে নিজে একদম, মানে জানবুঝকার, মানে অ্যাক্সিডেন্ট নয়, মানে মানে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলেও ওইটা ভালো অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠিক আছে, মানে ওটা থেকে অনেক ফ্যান ঘোরা সব হয়েছে, তাই না? ফ্যানের ডিসকভারি হয়েছে, মোটর হয়েছে, তাই না? মানে ফ্যান, তার আগে তো ফ্যান ছিল না এই টাইমে। ঠিক আছে, তো ওরস্টেড ল্যাবে এক্সপেরিমেন্ট করছিল, ও কারেন্ট ক্যারিং কন্ডাক্টর নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, মানে কারেন্ট ফ্লো হচ্ছে ওইসব নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছিল। তো আগে সবাই ভাবতো যে না, 1820 এক্সপেরিমেন্টের আগে সবাই ভাবতো যে ম্যাগনেটিজম, যেটা ম্যাগনেটিক ফিল্ড, সেটা একটা আলাদা কোয়ান্টিটি, আর ইলেকট্রিসিটি কি হচ্ছে, সেটা ব্যাটারি থেকে পাওয়া যায়, বা সেল যেটা আছে সেল থেকে পাওয়া যাচ্ছে কারেন্ট, তো সেটা একটা কমপ্লিট ডিফারেন্ট। তো ইলেকট্রিসিটি একটা আলাদা কোয়ান্টিটি, আর ম্যাগনেটিজম একটা আলাদা কোয়ান্টিটি, তো ওদের মধ্যে কোনো ডাইরেক্ট লিঙ্ক নেই। তো চ্যাপ্টারে কি আছে, ইলেকট্রোম্যাগনেটিজম আছে, তার মানে ইলেকট্রো ফর ইলেকট্রিসিটি, তো ইলেকট্রিসিটি ফ্লো হলেই ম্যাগনেটিজম চলে আসবে। আর ম্যাগনেটিজম থেকে ইলেকট্রিসিটিও পাওয়া যায়, মানে দুটো পার্ট হয়। তো ফার্স্ট হাফটে আমরা কি দেখবো, ম্যাগনেটিক ফিল্ডের ডিসকাশন দেখবো। আর সেখানে ম্যাগনেটিক ফিল্ডের সোর্সটাই আয়রনের অক্সাইড নয়, সেখানে ম্যাগনেটিক ফিল্ডের সোর্স কি হবে, কারেন্ট হচ্ছে, মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হচ্ছে। ঠিক আছে, তো সেই অবজারভেশনটা দেখি, আর তার কনক্লুশন গুলো দেখছি কি হচ্ছে। তো ম্যাগনেটিজম আসছে ইলেকট্রিসিটি থেকে, মানে কারেন্ট ফ্লো হলেই সেখানেই চলে আসবে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো কারেন্ট ফ্লো হয় ওইখানে, কার জন্য কারেন্ট ফ্লো হয় অ্যাকচুয়ালি, চার্জ ফ্লো এর জন্য। ঠিক, ভেরি গুড। তো মুভিং চার্জেস, তো তো যেখানে মুভিং চার্জেস থাকবে সেখানেই কারেন্ট থাকবে।
তো মুভিং চার্জেস থাকলে কি ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে? তাই তো হওয়ার কথা, তাই না? মানে থিওরি তো তাই বলছে। তো অনেক জায়গায় এটাকে বলে মুভিং চার্জেস এন্ড ম্যাগনেটিজম, মানে চার্জ মুভ করলেই কারেন্ট, তাই তো? চার্জে ড্রিফট করা বা মুভ করাতে কারেন্ট আসে, আর কারেন্ট থাকলে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড চলে আসে। তো দেখি এখানে এক্সপেরিমেন্টে কি হয়েছিল। ঠিক আছে, তো এই এক্সপেরিমেন্ট থেকে ওই ডায়াগ্রাম আর ফিগার বেসড কোশ্চেন বেশি দেবে বলেছে। তো তো তখন সব ফিগার গুলো ভালো করে দেখতে হবে আর কি। ঠিক আছে, ডিটেলে। তো আগে অনেকে অনেক ফিগার গুলো দেখানো হতো না আর কি, তো এখন তো সবগুলো ডিটেলে দেখতে হচ্ছে। হ্যাঁ, এখানে যেটা এখন আমরা ডিসকাশনটা যেটা করছি, চার্জ গুলো তো মুভিং চার্জেস, কিন্তু ওরা কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে। মানে অ্যাক্সেলারেশনটা বাদ দিলাম, মানে অ্যাক্সেলারেশন থাকলেও ম্যাগনেটিক ফিল্ড আসবে, না থাকলেও আসবে, মানে মুভ করলেই হলো সামহাউ। ঠিক আছে, তো এখানে কি করলাম, একটা কোনো রড নিলাম, রড না নিলে হবে, জাস্ট একটা অ্যালুমিনিয়াম ওয়্যার নিলে হবে, মানে কপার ওয়্যার নিলেই হবে। তো ওটাকে একটু থিক করে ড্র করলাম, ঠিক আছে, তো একটু এনলার্জ করে ম্যাগনিফাই করে একটু ড্র করেছি। তো ওটাকে নাম দিলাম সাপোজ PQ। তো PQ একটা রড, এবার কন্ডাক্টিং রড, তো রড থাকলো, কারেন্ট ক্যারিং ওয়্যার যাই থাকবে, এর থ্রু আমাকে কি করতে হবে, একটা ব্যাটারি কানেকশন না করলে তো কিছু হবে না, তাই না? তো একটা ব্যাটারি সেট আপ তো করতেই হবে, সেল বা ব্যাটারি লাগালাম। ঠিক আছে, সেল লাগালে হতো। দেন অপশনাল লাস্টের পার্টটা, লাস্ট পার্টটার নাম কি, যেটা জিগজ্যাগ আছে, রেডিওস্ট্যাট। এটা অপশনাল, এটা দিলেও হবে। রেগুলেটেড, ঠিক আছে, তো রেডিওস্ট্যাট হলো কি, অ্যান্ড সাপ্লাই ভোল্টেজ দিলাম। ঠিক আছে, ভি ভোল্টেজ সাপ্লাই দিয়েছি। দেন একটা কন্ডাক্টিং রড আছে, আদারওয়াইজ কন্ডাক্টিং কোন একটা থিক কপার ওয়্যার বা অ্যালুমিনিয়াম ওয়্যার বা আয়রন, কারেন্ট গেলেই হলো। ঠিক আছে, তো তো গ্লাস, রাবার ওগুলো নিলে হবে? ওগুলো নিলে তো কিছু হবে না, তাই না? তখন তো ম্যাগনেটিক ফিল্ড কিছুই পাবো না। তো একটা কন্ডাক্টর আছে যার থ্রু কেটা যেই ক্লোজড আছে, তার মানে একটা কারেন্ট ফ্লো হবে। কোন ডাইরেকশন যাবে, P2Q না Q2P? দেখে তো তাই লাগছে P2Q তেই যাবে, তো একটা কারেন্ট আই ফ্লো হচ্ছে। ঠিক আছে, তো এবার কি করা হলো, যে ম্যাগনেটিক ফিল্ড, কোনো ফিল্ড তো দেখা যায় না, ফোর্সও দেখা যায় না। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ড একটা কোয়ান্টিটি, ও যখনই আসে ও কি করে, একটা নিউ ফোর্স ডেভেলপ করে। ফোর্স দিয়ে কি করছে, ও কাউকে পুশ করবে বা পুল করবে, মানে একটা ডিফ্লেকশন হবে। এবার আমাকে কি করতে হবে, যে ম্যাগনেটিক ফিল্ড আমি পেলাম কোথায়, যে সাপোজ কারেন্ট তো যাচ্ছে, এটা তো নর্মাল ব্যাপার, যদি এখানে একটা লাইট বাল্ব লাগিয়ে দিই, তো বা অ্যামিটার লাগিয়ে দিলাম, তো রিফ্লেকশন হবে। লাইট বাল্ব লাগালে গ্লো করবে, তো বুঝবো কারেন্ট যাচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ডকে তো ডিটেক্ট করতে হবে, যে ম্যাগনেটিক ফিল্ড এখানে চলে এসছে, তাই তো? তখন কি ওরস্টেড যেটা করলো, বা একটা ম্যাগনেটিক কম্পাস, কি জানা আছে কি হয়? ম্যাগনেটিক কম্পাস জানা আছে, তো একটা ম্যাগনেটিক কম্পাস নিলাম, ম্যাগনেটিক কম্পাসে নিডল গুলো হয়। ঠিক আছে, তো এখানে কি করলাম, সেই মার্ক করা থাকে। তো ম্যাগনেটিক কম্পাস কি হয়, এই যে ডায়মন্ড শেপ যেটা, এটা কি হয়, ফ্রিলি অসিলেট করতে পারে। ঠিক আছে, ফ্রিলি অসিলেট করে, এটা একটা জায়গায় স্ক্রু দিয়ে সেন্টারে লাগানো থাকে, তাই তো, যে ফ্রি টু অসিলেট। ওই ডিরেকশনটা ইন্ডিকেট করে, যে কোন সাইডে নর্থ আছে, নর্থ পোল সাউথ পোল, এগুলো ইন্ডিকেট করে, তাই তো? তো এবার কি হলো, সে সাপোজ নর্থ আর সাউথ পোলটা এরকম ছিল, যে রাইট সাইডে নর্থ আছে আর লেফটে সাউথ পোলটা আছে। তা আমি ওটা কি করলাম, যে এখানের মধ্যে রাখলাম। ঠিক আছে, এখানে বাইরে ছিল, কোথাও বাইরে হয়তো আর্থে নর্থ সাউথটা ইন্ডিকেট করছিল, তো ওইখান থেকে আমি সরিয়ে আস্তে আস্তে এখানে এনে রাখলাম। তো যেইখানে রাখবো, এর কি এরকমই থাকবে, না এটা রিফ্লেকশন হবে? রিফ্লেকশন হয়ে যাবে একটা, তাই তো? তো তখন দেখা গেল কি, যে নর্থ পোলটা না, যদি এখানে একটা আই কেও ড্র করে দিচ্ছি, ঠিক আছে, মানে দেখবো তো আইডি নাকি, তো আইডি দেখা হবে, তো অবজারভার। ঠিক আছে, তো আই হলো অবজারভার। তো অবজারভার কোথায় আছে, অ্যাবাভ দ্য কন্ডাক্টর না বিলো দ্য কন্ডাক্টর? তো অ্যাবাভ দেই আছে, মানে উপর থেকে আমি দেখছি। তো আমি রাখলাম সাপোজ এখানে ম্যাগনেটিক কম্পাসটা, আমি দেখছি। ঠিক আছে, তো যখন দেখবো, তখন কি দেখা যায়, নর্থ পোলটা এরকম ভাবে রোটেট করছে, যদি আইটা দেখে, তখন দেখা গেল এরকম প্যাটার্নে একটা রোটেশন দেখা গেল। ঠিক আছে, যেখানে একটা রোটেশন বা ডিফ্লেকশন দেখতে হবে, রোটেশন তো হবে না, একটা শুধু ডিফ্লেকশন হবে। মানে একদম 360 রোটেশন হবে না, মানে হয়তো 60 ডিগ্রি রিফ্লেক্ট হয়ে গেল, বা হয়তো 100 ডিগ্রি রিফ্লেক্ট হয়ে গেল, তো একটা ডিফ্লেকশন হবে। তো এরকম ভাবে অসিলেট করবে একটু। ঠিক আছে, সামনে দূরে নিয়ে গেলে অসিলেশনটা ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, এরকম হবে। ঠিক আছে, তো এই ডিফ্লেকশনটা যেটা দেখালাম, এটা আই যেটা দেখছে, এটা কি দেখছে, টেবিলের উপর আছে, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে আমরা দেখা যাচ্ছে ওই ডাইরেকশনটা নোট করতে হবে, এসিডব্লিউ। এসিডব্লিউ মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ঠিক আছে, ডিফ্লেকশন আর কি। ঠিক আছে, তো এবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলো কেন, ক্লকওয়াইজ কেন হলো না? ঠিক আছে, ফার্স্ট অফ অল যেটা হলো, ডিফ্লেকশনটাই কেন হচ্ছে, তো কজ অফ ডিফ্লেকশন দেখতে হবে। ঠিক আছে, তো ওটা থেকে স্টার্ট করা যাক, যে হোয়াট ইজ দ্য কজ অফ ডিফ্লেকশন। হ্যাঁ, সেটা একটা বলতে পারি, কিন্তু তার থেকে একটু সিম্পলিফাইড প্যাটার্নেই বলি, কজ অফ ডিফ্লেকশন অফ দ্য ম্যাগনেটিক কম্পাস।
যে ম্যাগনেটিক কম্পাস নিডল যেটা ছিল ওটা ডিফ্লেকশন দেখা যাচ্ছে, সেটা ক্লকওয়াইজ হোক আর অ্যান্টি ক্লকওয়াইজ হোক, তো ফার্স্টে ইনভেস্টিগেট করি কেন হচ্ছে, তাই না? তো ডিফ্লেকশনটা বোঝার জন্য যদি আমরা একটা সিম্পল ডায়াগ্রাম একটা ড্র করি, যখন একটা নর্থ আর সাউথ পোল থাকবে, এর সামনে আমি কি করলাম, আরেকটা ম্যাগনেটকে নিয়ে এলাম, ঠিক আছে? দুটো ম্যাগনেট আছে, তো একটা ম্যাগনেটকে আমি ফিক্সড রেখেছি, আরেকটাকে আমি কি করছি, সামনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো সামনে নিয়ে গেলে রিপালশন হবে না অ্যাট্রাকশন হবে? রিপালশন হবে। রিপালশন মানে একটা ফোর্স, তাই তো? দুটো ম্যাগনেট থাকলে তবেই তো ফোর্স মানে রিপালশন অ্যাট্রাকশন হয়, একটা ম্যাগনেটে তো কিছু হয় না, তাই না? মানে রিপালশনের জন্য মিনিমাম দুটো ম্যাগনেট দরকার, ঠিক আছে? তো তার মানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকলে তো এই অ্যাট্রাকশন রিপালশন গুলো হবে না, তাই না? তার মানে কি হচ্ছে, যখন এটা রিফ্লেক্ট হচ্ছে, এ নিজেও একটা ম্যাগনেট, তাই না? এটা তো ম্যাগনেট দিয়ে বানানো, ওই আয়রন এর অক্সাইড ওগুলো দিয়ে বানানো, তো এ নিজে একটা ম্যাগনেটিক ফিল্ড বানাচ্ছে। আর এটা তো একটা কপার ওয়্যার, যেটা হচ্ছে এ তো কোনো আয়রনের মেটেরিয়াল নয় যে ম্যাগনেট হয়ে যাবে, এটা হচ্ছে কপার, ঠিক আছে? কপারের রড বা অ্যালুমিনিয়াম রড। তো অ্যালুমিনিয়াম কি ম্যাগনেটে অ্যাট্রাক্ট হয়? আর কপার অ্যাট্রাক্ট হয় না। তো কপারের জন্য কেন ডিফ্লেকশন হচ্ছে ওটা একটা ব্যাপার, আয়রন হলে তাও ভাবা যেত কিছু একটা, তাই না, যে হতে পারে ম্যাগনেট হয়ে গেছে। তো কপার কেন হচ্ছে, এটা কপার সিলভার যাই না বা একই ডিফ্লেকশন হবে। তার মানে তখন ওরস্টেড দুটো ভাবলো, যে একটা হতে পারে ওরস্টেডের ল্যাবে ভূত ছিল, তাই না? ওটা ভাববে না ভূত তো ছিল না মনে হয়, তাই না? ভূতে রিফ্লেকশন করছে, হতে পারে মেবি, ঠিক আছে? তো ভূত তো হবে না, ওটা তো থিওরিটা বাদ দিলাম, তাই ভূত তো হয় না কিছু। ভূত কি সত্যি হয় না হয় না? আমাদের তো হয় না, তাই না? তাও ভয় তো লাগে অনেকেরই, তাই না? স্পেশাল কন্ডিশনে, কিন্তু অ্যাকচুয়ালি হয় না মনে হয়, ঠিক আছে? তো অনেক অনেক থিওরি বলে। তো যাই হোক, তখন ওরস্টেড সেকেন্ড থিওরিটা দেখলো, লজিক্যালি দেখলো, কারণ ভূত বললে তো কেউ ভাববে, হাসাহাসি করবে। তো যেটা থিওরি যেটা বললো, যে কারেন্ট ক্যারিং যে কপার ওয়্যারটা আছে, কন্ডাক্টরটা আছে, তো ওটা কি হয়, ওটা কনভার্ট হয়ে যাচ্ছে একটা ম্যাগনেটে, মানে ভার্চুয়ালি ওটা একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করছে। কপারটা কপারই থাকবে, ওটা ম্যাগনেট হবে না। তো সারাউন্ডিং যে স্পেসটা, মানে কপার কন্ডাক্টরের যে সারাউন্ডিং যে রিজনটা আছে, যে সারাউন্ডিং স্পেসটা, এই লোকেশনটাতে একটা ম্যাগনেটিক ফিল্ডও সেট আপ করছে বা ডেভেলপ করছে। তো ওটাই হলো কনক্লুশন, যে এনি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড ইন ইজ সারাউন্ডিংস, দেয়ারফর দ্য ডিফ্লেকশন অকার্স। ঠিক আছে? তো ওটাই ভালো করে লিখে নিই। দুটো ম্যাগনেটিক ফিল্ড থাকলে তবে ওদের মধ্যে কি হবে, অ্যাট্রাকশন রিপালশন হবে আর ডিফ্লেকশন হবে। ঠিক আছে? তো সেটাই বোঝা যাচ্ছে এখান থেকে। ঠিক আছে? তো এটা একটু ভালো করে লিখে নিই কি হচ্ছে কনক্লুশনটা, তারপরে অবজারভেশন গুলো লিখবো। অবজারভেশন তো ওটা অনেক অবজারভেশন আছে, তো আগে আমরা কনক্লুশন লিখে নেবো, কনক্লুশন লিখে পরে অবজারভেশন দেখবো। ঠিক আছে? উল্টো সেই রাদারফোর্ড এক্সপেরিমেন্ট ছিল তো, রাদারফোর্ডে কি ছিল, আগে তো অবজারভেশন, সবারই আগে অবজারভেশন আসে পরে কনক্লুশন, এখানে আগে কনক্লুশন পরে অবজারভেশন। ঠিক আছে? তো কনক্লুশন কি হচ্ছে, কজ হচ্ছে যে এনি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ঠিক আছে? তো তিনবার এই ওয়ার্ডটা না অনেকবার লিখতে হবে, তিনটে ওয়ার্ড, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তো এটাকে আমি বলে দিচ্ছি সি কিউব করে দিয়েছি। ঠিক আছে? এক্সামে লেখা যাবে না, এক্সামে তো পুরো ওয়ার্ডটাই লিখতে হবে। তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সি কিউব, তিনটে সি আছে পরপর, প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডকে না বি লেটার দিয়ে এখন লেখা যেতে পারে। ঠিক আছে? মানে নোটসেই শুধু লেখা হবে, এক্সামের তো পুরোটাই লিখতে হবে এক্সাম হলে। তো ম্যাগনেটিক ফিল্ড ইন ইটস সারাউন্ডিংস, যে সারাউন্ডিং যে রিজনটা ছিল, রিজনের সার্টেন একটা বাউন্ডারি থাকে, ওই বাউন্ডারির মধ্যেও কি করে একটা ম্যাগনেটিক, একটা নিউ ম্যাগনেটিক ফিল্ডকে সেট আপ করে, ডেভেলপ করে। তো ও তো ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, তো ম্যাগনেট ছাড়া তো ম্যাগনেটিক ফিল্ড হয় না। ঠিক আছে? এখানে কারেন্ট থেকে হচ্ছে। ঠিক আছে? তো কপার যে মেটেরিয়ালটা ছিল, কপার ওয়্যার বা কপার রডটা ছিল, তো এটা কি ম্যাগনেট হবে না, এটা কপারই থাকবে? এটা কপারই থাকবে। তো যদি সাপোজ কেউ আয়রন ফিলিংস হয় না, যে আয়রন যেগুলো হয়, আয়রনের পাউডারের মতো আর কি। ঠিক আছে? তো আয়রনকে যদি, বা কোনো একটা আয়রনের কোনো একটা অবজেক্টকে নিলাম, যে আয়রন বার বা আয়রনের কিছু একটা নিলাম, তো আয়রনটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তখন দেখবো কপার ওকে অ্যাট্রাক্ট করছে না, কিন্তু সাইডে অ্যাট্রাকশন পাচ্ছে। কিন্তু কপারের গায়ে যদি রেখে দিই, তো কি হবে, গ্র্যাভিটির জন্য নিচেই পড়ে যাবে। তো তখন কি হয়, কপারটা কিন্তু ম্যাগনেট হচ্ছে না, ওটা প্রুফ হয়। মানে সারাউন্ডিং এ ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে একটু অ্যাট্রাকশন রিপালশন ওগুলো পাবে, আদার ম্যাগনেট এলে বা একটু আয়রন এলে একটু ফোর্স পাবে, কিন্তু এর গায়ে কিন্তু স্টিক হয়ে থাকবে না। কারণ এই যদি ম্যাগনেট হতো, কি হতো, ওর গায়ে স্টিক হয়ে থাকতো, তাই না? তো সেটাই জিনিসটা হয় না। তো কন্ডাক্টর কিন্তু ম্যাগনেটে কনভার্ট হয় না, তো ওটাও লিখে নি সেকেন্ড কনক্লুশনটা, যে বাট দ্য কন্ডাক্টর
সি কিউব যেটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর itself not converted into a magnet. ঠিক আছে, কপার কপারই থাকবে, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামই থাকবে। ঠিক আছে, আর যদি এরকমের কোনো আয়রনও থাকে তো আয়রনটাও কিন্তু আয়রন হলে একটা ব্যাপার থাকে, ও ম্যাগনেট হয়ে যায়। যদি আয়রন থাকতো তখন ম্যাগনেট হয়ে যেত, বা নিকেল বা স্টিল থাকলেও ম্যাগনেট হয়ে যায়। তো আয়রন থাকলে না কারেন্ট যাচ্ছে, তখন আয়রন যদি স্টিক করাতাম বা নিকেলকে নিয়ে যাচ্ছি তো ওগুলো স্টিক হয়ে যাবে। ঠিক আছে, ওদের একটা আলাদা প্রপার্টি আছে, ম্যাগনেটিক সাবস্টেন্স বলে ওগুলোকে, তাই জন্য এটা হয়। কিন্তু কপার অ্যালুমিনিয়াম এগুলোতে তো হবে না, সেই ব্যাপারটা তো হওয়ার কথা না, কিন্তু এটা তো সবাই জন্যই কমন। তাই কনক্লুশনটা এলো যে যেখানেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকবে, মানে কারেন্ট থাকলে কি হবে, তার সারাউন্ডিং এ একটা ম্যাগনেটিক ফিল্ড সেট আপ হয়ে যাবে। আর এর সঙ্গেই এর কম্পাসের ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন হচ্ছে, আর তাই কি হচ্ছে, ডিফ্লেক্ট করছে। তো কনক্লুশন পেয়ে গেলাম। এবার দেখি যে অ্যান্টি ক্লকওয়াইজ কেন করলাম, ক্লকওয়াইজ কেন করলাম না। মানে অনেক সময় কি করে, আমি তো এটা একটা কারেন্ট এইদিকে দেখালাম, এবার কারেন্টটা তো উল্টোও থাকতে পারে, তাই না, যে কিউ টু পিও থাকতে পারে, তখন কি হবে, তখন ক্লকওয়াইজ হয়ে যাবে, ওটা ঘুরে যাবে জিনিসটা। তো এটা একটা রুলস বলে দিই কোথা থেকে হয়। তো এখানে অনেক রকম রুলস আছে, কোথা থেকে হচ্ছে। তো স্কুলে কি কি পড়িয়েছে রুলস? হ্যাঁ, রুলটা করিয়েছে কারেক্ট। সাউথ নর্থ যেটা বলেছে, তো মানে ওই সে ক্লক ফেস রুলের মতো একটা করেছে নাকি? ওইটা আছে। আচ্ছা, ওই রোটেশন যে ব্যাপারটা, তো হ্যাঁ ওইটাকেই আমি বলছি, ওই ওই যে রুলটা বলেছে ওইটাই একটু একটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, এটা ইজিলি মনে থাকবে। ঠিক আছে, যে এই ডাইরেকশনটা বোঝার জন্য যে অবজারভারে লোকেশনে কি করলাম, পয়েন্ট গুলোকে লিখে রাখি নাম, নয়তো বোঝা যাবে না যে কি হচ্ছে। এটা হচ্ছে যে রুল টু ডিটারমাইন ডাইরেকশন অফ ডিফ্লেকশন অফ দ্য ম্যাগনেটিক কম্পাস। ঠিক আছে, এখানে শুধু কম্পাসে লিখলাম। ঠিক আছে, এম কম্পাস, ম্যাগনেটিক কম্পাস। তো কম্পাস নিডলের যে ডিফ্লেকশনটা হচ্ছে ওটা কি করে বুঝবো? তো ওটা অনেক রুল থেকেই হয়, রাইট হ্যান্ড থাম্ব রুলও করা যায়, কিন্তু এটা একটু বেশি ঝামেলা হয়। তো তার থেকে একটা রুল হচ্ছে, যে রুলটার নামটা একটা বলছি, এটা এরপরে লিখলেই হবে। অ্যাম্পিয়ার তো জানা আছে না, ভদ্রলোকের নাম। ঠিক আছে, তা অ্যাম্পিয়ার তো কারেন্ট ছিল, ওই কারেন্ট ছিল। তো অ্যাম্পিয়ার একটা রুল আছে, অ্যাম্পিয়ার সুইমিং রুল একটা আছে। ঠিক আছে, অ্যাম্পিয়ার সুইমিং রুল মানে একজন অ্যাথলিটকে ড্র করতে হবে যে সুইম করছে, এটা অনেক ঝামেলা, তো অত ড্র করা যাবে না। তো আমরা এমনি নর্মাল ড্র করে নেবো, মানে একজন অ্যাথলিট আছে সুইম করছে, ঠিক আছে, তো অত ড্র করা যাবে না। তো এখানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে। ঠিক আছে, তো অ্যাথলিট যে আছে, অ্যাথলিট সুইম করবে, হ্যাঁ এটা ড্র করলে তো সবাই এমনিতে হাসে, কিন্তু এটা এমনি করলেই ভালো বোঝা যাবে। ঠিক আছে, তো একজন একজন লোককে ড্র করছে, ও সুইম করছে। ঠিক আছে, ও দেখতে অন্যরকমই লাগবে, মনে হবে স্পাইডারের মতো। ঠিক আছে, তো সেরকমই মনে হলো। তো একজন পার্সন ড্র করলাম যে সুইম করছে। ঠিক আছে, কার সুইম করছে কি হবে, যে প্যারালাল টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। আর তার মোশন যেটা, মানে সুইমিং এর যে মোশনের ডিরেকশনটা, সেটা কিন্তু কারেন্টের ডাইরেকশনই থাকতে হবে, মানে কারেন্টটা তো রাইটে না, কারেন্টটাও রাইটে। তো পার্সন যে আছে, যে অ্যাথলিট যে সুইম করছে, ও কি করছে, অ্যাবভ দ্য কন্ডাক্টর আছে, আর প্যারালাল টু কারেন্ট সুইম করছে। ঠিক আছে, তো প্যারালাল টু কারেন্ট যদি সুইম করে, তো যে অ্যাথলিট যে পার্সন, তার লেফট হ্যান্ড কোনটা, নিচেরটা না উপরেরটা? লেফট হ্যান্ড উপরেরটাই হবে, তাই না? তো লেফট হ্যান্ড, এটা নিচেরটা রাইট হচ্ছে, আমাদের লেফট হ্যান্ড দরকার। তো লেফট হ্যান্ডের ডাইরেকশনে কি হয়, নর্থ পোলটা রিফ্লেক্ট হয়, লেফট হ্যান্ডের ডিরেকশনে নর্থ পোলের রিফ্লেকশনটা হবে। ঠিক আছে, তো যখন কন্ডাক্টরটা, সাপোজ কেউ একজন সুইম করছে, তার নিচে আছে কন্ডাক্টরটা, প্যারালাল আছে, তখন কি হবে, যদি আমি কম্পাস নিডলটাকে রাখি, তার নিচে রাখি, ঠিক আছে, তখন কি হবে, লেফট হ্যান্ডের ডাইরেকশনে নর্থ পোলটা সরে যাবে। এটা, হ্যাঁ এটা তো কনভেনশন থেকে, আর আসলে তো সেই চার্জ মুভ করছে, ফোর্স পাচ্ছে, ডিফ্লেকশন হচ্ছে, ওগুলো থেকে দেখতে হবে। ঠিক আছে, এটা কনভেনশনের জন্য ইজিলি বোঝা যাবে, ভুল হবে না। ঠিক আছে, মানে যেই সুইম করবে তার লেফট হ্যান্ডের ডাইরেকশনে নর্থ পোলটা থাকবে। ঠিক আছে, প্রোভাইডেড কি হচ্ছে, যে যে সুইম করছে তার নিচে, মানে এই ফিগারটাকে আমাকে কপি করে রাখতে হবে। এবার কিছু একটা তো চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? যদি সাপোজ কারেন্টটা ঘুরে গেল, তখন কি হবে, ডিফ্লেকশনটাও ঘুরে যাবে, তো তার অ্যাকর্ডিং দেখে নেবো। ঠিক আছে, তো কারেন্টটা যেদিকে থাকবে না, তার প্যারালালি পার্সনকে সুইম করাতে পারি।
আর তার নিচে কম্পাসটা রেখে দেখবো কোন দিকে ডিফ্লেকশন হয়, তো তার অ্যাকর্ডিং আনসার দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা অ্যাম্পায়ার সুইমিং রুল থেকে কি হবে, যে লেফট হ্যান্ডের ডাইরেকশনে নর্থ পোল থাকছে, তো ওটা আপাতত লিখে রাখলেই হলো যে এটা মোটামুটি একটা ড্র করে লেফট হ্যান্ডটা নর্থ পোল হচ্ছে। ঠিক আছে, আর রুল টু ডিটারমাইন যেটা লিখলাম তারপরে এটা অ্যাম্পায়ার সুইমিং রুল। তো রুলের নামটাই শুধু লিখতে হয়, এক্সপ্লেনেশন লিখতে হয় না, মানে এক্সপ্রেশন লাগে না। ঠিক আছে, এখানে বেশ মজার কয়েকটা রুল আছে। ঠিক আছে, ভালো ভালোই রুল আছে কতগুলো। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা আছে, অবজারভেশন লিখবো এখানেই পাবো। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ডিপেন্ড করে যে যেমন এখানে কি আছে, স্ট্রেট একটা কন্ডাক্টর আছে মানে লিনিয়ার আছে, এবার কি হয় কোথাও সার্কুলারও হতে পারে, রিং হতে পারে বা লুপ হতে পারে, তো তখন চেঞ্জ হয়ে যায়। তো আদারওয়াইজ মোটামুটি দেখতে গেলে একই রকমই থাকে। তো ফর্মুলাটা দেখে নেবো কি হচ্ছে, কিন্তু ফর্মুলাটা নেই সিলেবাসে। আমাদের ফ্যাক্টরস গুলো আছে, মানে ডিফ্লেকশনটা কি হবে, ডিফ্লেকশনটা একটা ফোর্স, তাই না? তো দুটো ম্যাগনেটিক ফিল্ড আসছে, একজন আরেকজনকে রিপেল বা অ্যাট্রাক্ট করছেন, এই ফোর্সটা আসছে। এবার ফোর্সটা স্ট্রংও হতে পারে, উইকও হতে পারে। যে সামনে গেলে কি হবে, স্ট্রং হবে, আর ডিফ্লেকশনও কি হবে তখন, বেশি, মোর ডিফ্লেকশন। আর দূরে গেলে ডিফ্লেকশন কমবে, তাই না? মানে গ্র্যাভিটেশনে ছিল না, দুটো মাস যদি সামনে থাকে, সামনে আসে, তো ফোর্স কি হয়, বেশি হয়। তো গ্র্যাভিটেশনের যে ফর্মুলাটা ছিল, তো ওর মতনই অনেক ফর্মুলাটা আসবে। ঠিক আছে, ওই গ্র্যাভিটেশনে মাস ছিল, আর এখানে ম্যাগনেটের ওই নর্থ পোল সাউথ পোল এগুলো থাকে। আর তারপর আরেকটা জিনিসও হলো যে যেই যেমন এই ম্যাগনেটিক কম্পাস ম্যাগনেট, ওর তো নর্থ আর সাউথ পোল আছে, কিন্তু এর কি নর্থ সাউথ পোল দেখেছি? এগুলো তো দেখায়নি, তো এগুলোরও দেখবো নর্থ সাউথ কোথায় আছে। হ্যাঁ, K1 K2 টা তো চার্জ আসছে, চার্জ, এইটা তো নর্থ পোল সাউথ পোল, চার্জ ছিল তো। তো এখানে চার্জের জায়গায় কি চলে আসে, নর্থ পোল একটা চার্জ আর সাউথ পোল একটা চার্জ। ঠিক আছে, তো ওটা একটা জিনিস বলে রাখতে পারি, কিন্তু ওটা কাজে লাগবে না। ব্যাপারটা এরকম যে বার ম্যাগনেটে কি থাকে, দুটো পোলস তো ম্যাগনেটে থাকবেই যেখানেই হোক, তাই না? তো নর্থ পোল যেটা, এটাকে অ্যাজিউম করা হয় সিমিলার টু পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের মতো অ্যাজিউম করা হয়। আর সাউথ পোলটা তবে কি নেব, নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনের মতো। আর যেটা পজিটিভটা হচ্ছে প্রোটনের মতো। ওটা অ্যাজিউম করা হয়, মানে চার্জের মধ্যে তো ফোর্স থাকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর ম্যাগনেটিক এদেরও পোলসেরও ফোর্স থাকে, ম্যাগনেটিক ফোর্স, দুটো অনেকটা একই রকম। ঠিক আছে, তো কারেন্ট ছাড়া হয় না, মানে চার্জ মুভ করলে এরকম একটা জিনিস হয়ে যায়, যে চার্জগুলো যদি স্টেশনারি থাকে চার্জ, আর মুভ করলেই ও ম্যাগনেটে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এবার দেখি এর অবজারভেশন গুলো দেখি ভালো করে কি কি হচ্ছে। ঠিক আছে, অবজারভেশন থেকেই ফর্মুলা পেয়ে যাবো কি কি হচ্ছে। তো রুলটা তো বোঝা গেল তো কি হচ্ছে, এটা ফার্স্টের রুলটা। তো এটাতে আমরা শুধু অনলি ডিফ্লেকশনটা পাবো, আর কিছু পাবো না। তো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি, ম্যাগনেটিক ফিল্ডের তারপরে সে লাইন্স ছিল না, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ওর ডাইরেকশন কি, ওগুলো অন্য রুল থেকে আসবে। তো এটা শুধু একটাতেই হেল্প করবে, শুধু এই ডিফ্লেকশনটা কি হচ্ছে ওইটাই বলবে, আর কিছু বলবে না। ঠিক আছে, তো ওর স্টেট অবজারভেশন, এখন অবজারভেশনটাই চলছে, তো ওর অবজারভেশনে আমরা, হ্যাঁ অবজারভেশন গুলো লিখি, আমরা তো ডাইরেক্ট কনক্লুশনটাই লিখে নিলাম আগে। ঠিক আছে, তো ওর স্টেট এক্সপেরিমেন্টে অবজারভেশন, আর অবজারভেশনস এর সঙ্গে আমরা কি পেয়ে যাবো, 2 in 1, আমরা ডাইরেক্ট পেয়ে যাবো এক্সপ্রেশন, এক্সপ্রেশন ফর ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড যেটাকে আমরা বি দিয়ে লিখছিলাম, তো এখন কপিতে অনেকে বি দিয়ে ডিনোট করে রাখতেও পারে। ঠিক আছে, তো সে তার এক্সপ্রেশনটা পাবো, মানে তার ফর্মুলাটা কি হয়। ঠিক আছে, কারণ ফর্মুলা তো এক্সামে একটাও আসবে না, ওরা কি করবে এক্সামে সব জায়গায় প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের সব জায়গায় যদি কেউ দেখে ওই একটাই দেখবে, এই ডায়াগ্রামটা থাকে, এই ডায়াগ্রামটা নানা অ্যাঙ্গেলে দেখায়। তো এটা আমরা হরিজন্টাল ড্র করেছি, তো একবার ভার্টিক্যাল ড্র করেছে। ঠিক আছে, যে কম্পাস রাখবে এদিকে, কম্পাস রাখবে লেফটে, কম্পাস হাইট করে দেবে। ঠিক আছে, কোনো জায়গাতে কি করে যে বলে দিল যে হয়তো ডিফ্লেকশনটা এমনি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তারপরে বলবে যে এইটা হচ্ছে এক্স পোল, এটা হচ্ছে ওয়াই পোল, মানে কোনটা কোন পোল সেটা আইডেন্টিফাই করা। তো ওরকম কোশ্চেন এটা। ঠিক আছে, ওখানে কোনো রুলস বা ফর্মুলা জিজ্ঞেস করবে না, জাস্ট বলবে যে এক্সটা কি পোল, ওয়াইটা কি পোল, যে কোনটা নর্থ কোনটা সাউথ। আবার কোনো জায়গায় কি করে প্লাস মাইনাস গুলো দেখায় না, মানে ব্যাটারিটাকে কি করে দেয়, ব্লক করে দেয়, মানে একটা বক্স দেখে দিল ব্যাটারির মধ্যে এমনি নেই কিছু, এমনি করে দেয়, নিয়ে বলে যে কোন সাইডটা প্লাস হবে কোন সাইডটা মাইনাস হবে, ওগুলোই কোশ্চেন। ঠিক আছে,
ওই টাইপের, তখন ডিফ্লেকশন বলে দেয়, কারণ ডিফ্লেকশন না বলে তো হবে না, কারণ ডিফ্লেকশন থেকে আমি কারেন্ট পাবো, আর কারেন্টটা ব্যাক করে সে ব্যাক ক্যালকুলেশনের মতো, তখন আমি প্লাস মাইনাস ডাইরেকশন পাবো, ওইসবই কোয়েশ্চেন এখানে। ঠিক আছে, তো ওইটাতে কি করবে, পুরো পেজ জুড়ে ফটোগ্রাফ দেখাবে, অনেক লিখে দেবে, তো অনেক মনে হবে যে অবজেক্টিভ কোয়েশ্চেনই অনেক লিখে দেয় গল্প। ঠিক আছে, তো এর থেকে কিন্তু ভালোই কোয়েশ্চেন দেয়, মানে খারাপ কোয়েশ্চেন দেয় না। ঠিক আছে, তো মানে ফাইনালে যে আইসিসি কোয়েশ্চেন গুলো আমি দেখেছি বেশ ভালো, মানে একটু বুদ্ধির কোয়েশ্চেনই থাকে, মানে ঘুরিয়ে ফিরিয়ে দেয় অনেক। ঠিক আছে, তো তো ফার্স্ট পার্টটাও তো ভালো না, পরে আরো গেলে আরো ভালো আসবে। ঠিক আছে, তো আমরা দেখি অবজারভেশনস এর কোয়েশ্চেন গুলো দেখি, মানে অবজারভেশন গুলো দেখিনি কি কি আসছে। ঠিক আছে, অবজারভেশন মানে কি, ডিফ্লেকশনটা বেশি কখন হবে, কম কখন হবে, কোন ফ্যাক্টর গুলো ডিফ্লেকশনকে এফেক্ট করবে। ঠিক আছে, তো আমরা দুটোই একসঙ্গে লিখবো, যে ফার্স্টে লিখছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিফ্লেকশন। ডিফ্লেকশন কার, ওই যা ছিল ম্যাগনেটিক কম্পাসে, আর ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনটা ওর সঙ্গে প্যারালালি চলবে। ঠিক আছে, তো ফ্যাক্টরসটা কি কি হতে পারে, অ্যামাউন্ট অফ কারেন্ট, ঠিক, ভেরি গুড, তো ম্যাগনিটিউড অফ কারেন্ট ওটা হতে পারে। তো ফার্স্টে লিখতে পারি ম্যাগনিটিউড অফ কারেন্ট, তো কারেন্টকে জাস্ট আই দিয়ে লিখে দিচ্ছি। ঠিক আছে, তো কারেন্ট বেশি তো ম্যাগনেটিক ফিল্ডও বেশি হবে, তাই না, আর তাই ফোর্সও বেশি হবে, ডিফ্লেকশনও বেশি হবে। তো আমরা কি এখান থেকে লিখতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড যেটা বি ছিল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই হবে, লেখা যায়, হবে তো, তাই না, কারণ ম্যাগনেটিক ফিল্ডেই তো ফোর্সের কজ, ডিফ্লেকশনের কজ। ঠিক আছে, মানে বি অর ফোর্স প্রপোর্শনাল টু আই, এটা একটা ফর্মুলা পেলাম। তারপরে হচ্ছে ম্যাগনিটিউড, যেমন কারেন্টে তো ডাইরেকশনও থাকে। ঠিক আছে, কারেন্ট কিন্তু স্কেলার কোয়ান্টিটি হয়, কিন্তু ওর ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশনও আছে, দুটোই থাকে। তো যদি ডাইরেকশনটা পি থেকে কিউ থেকে চেঞ্জ করে আমি যদি ব্যাটারিটাকে ঘুরিয়ে দিই, মানে এদিকটা আমি নেগেটিভ করে দিলাম, এদিকটা পজিটিভ করে দিলাম, তখন কি সেম থাকবে, রিফ্লেকশনও ঘুরে যাবে, তাই না, তো পোলারিটি যেই চেঞ্জ হয়ে গেল, তো এ টু জেড সব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাগনিটিউড অফ কারেন্ট অলসো কি হবে, ডাইরেকশন অফ কারেন্ট। ঠিক আছে, থ্রু কন্ডাক্টর, থ্রু দ্য কন্ডাক্টর, যে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হলে ডাইরেকশন অফ ডিফ্লেকশনটাও অপোজিট হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ম্যাগনেটিক কম্পাসটাকে আরো অনেক সামনে নিয়ে আসি, তো সামনে নিয়ে গেলে কি হবে, ডিফ্লেকশন ইনক্রিজ না ডিক্রিজ, সামনে নিয়ে গেলে তো ফোর্সটা বেশি হবে, ইনক্রিজ হবে, তো সামনে নিয়ে গেলে ফোর্স বেশি, আর দূরে নিয়ে গেলে কি হবে, ফোর্সটা কম হবে। ঠিক আছে, মানে ওই গ্র্যাভিটেশনের মতো আর কি, যে দুটো মাস সামনে এলে কি হবে, বেশি ফোর্স, আর দূরে গেলেই কম ফোর্স, তাই হবে নর্মালি সব জায়গায়। ঠিক আছে, তো আমরা বলতে পারি কি, ডিফ্লেকশন ইনক্রিজেস if compass needle is brought closer to the conductor। ঠিক আছে, তো সামনে এলে বেশি ফোর্স থাকবে, মানে সামনে এলে কি হয়, ইন্টারাকশন বেশি হয়, আর দূরে গেলে ইন্টারাকশন কম হয়, তো সেটাই ভাবতে পারি। তো ডিস্টেন্সের সঙ্গে কি ডাইরেক্ট প্রপোর্শনাল হচ্ছে, ডাইরেক্ট তো হচ্ছে না, ইনভার্স হচ্ছে, তাই না, তো এখান থেকে আরেকটা কনক্লুশন করা যায় 3 থেকে, যে ম্যাগনেটিক ফিল্ড ইজ রেসিপ্রোকাল অফ ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা না আর দিয়ে লিখে দিচ্ছি, R4 ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলে। ঠিক আছে, তো যে কতটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে আছে। ঠিক আছে, যে 10 সেন্টিমিটার থাকলে যা হবে, 20 সেন্টিমিটার হলে কি হবে, হাফ হয়ে যাবে, তাই তো, আগে যে সাপোজ এক্স ছিল, তো x/2 হয়ে যাবে, তো এরকম ব্যাপার। এটা গ্র্যাভিটেশনে কি 1/r থাকে না 1/r² থাকে, 1/r², তো ওটা তো গ্র্যাভিটেশন, তো ওটা ফোর্স, আর এটা তো ম্যাগনেটিক ফিল্ড, তাই একটু তো আলাদা হবেই। আর চার্জেও যেটা হয় না, চার্জ যখন থাকে তখন 1/r² হয়, তো ম্যাগনেটিক ফিল্ডে একটু আলাদা, ওইটা 1/r হয়। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল, এটা ইনভার্স করলে তো হচ্ছে না, এটা তো হচ্ছে না, এটা ডাইরেক্ট মানে ইনভার্স প্রপোর্শনাল হচ্ছে, স্কোয়ারটা হচ্ছে না। ঠিক আছে, আর কি কোনো ফ্যাক্টর থাকবে না, এইগুলোই ফর্মুলায় তো এই দুটোই আছে, ফর্মুলা এগুলোকেই কম্বাইন করে দেবো, আর কি কোনো ফ্যাক্টর হবে, আরেকটা হতে পারে। ঠিক আছে, এখন কি আছে, কম্পাসটা বিলো দ্য কন্ডাক্টর আছে, তো এটা তো অ্যাবভ দ্য কন্ডাক্টর রাখতে পারি, তখন কি সেম হবে ডিফ্লেকশন, ওটা তো হবে না। তো বিলো দ্য কন্ডাক্টর হলে এই কন্ডিশনে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তো অ্যাবভ দ্য কন্ডাক্টর হলে কি হবে, ক্লকওয়াইজ হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা, তো তখন আমরা বলতে পারি কি, পজিশন অফ ফোর্থেরটা হচ্ছে
যে পজিশন অফ কম্পাস উইথ রেসপেক্ট টু কন্ডাক্টর, যে লোকেশনটা কোথায় আছে তার উপর ডিপেন্ড করবে। কারণ লোকেশনটা চেঞ্জ হলে অটোমেটিক কি হবে, রিফ্লেকশনের ডাইরেকশনটাও চেঞ্জ হবে, কারণ ফোর্সটা চেঞ্জ হবে বলে। ঠিক আছে, তো ফর্মুলার মধ্যে এই দুটো ফ্যাক্টর, যে ডাইরেক্ট প্রপোর্শনাল টু কারেন্ট, ম্যাগনিটিউড অফ কারেন্ট ভ্যালুটা, আর ইনভার্স প্রপোর্শনাল টু ডিস্টেন্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু, তো এই দুটোকে কম্বাইন করে একটা ফর্মুলা পেয়ে যাবো। দুটোই মনে রাখি, বা ডাইরেক্ট এটা মনে রাখলেও হবে। ঠিক আছে, তো দুটোই তো প্রপোর্শনাল, তো আমরা কি করব, যে বি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট দিয়ে দেবো নাকি, একটা কিছু কনস্ট্যান্ট দিয়ে দিই। ঠিক আছে, আর আইটা কি আছে নিউমেটারে, আর আরটা ডিনোমিনেটরে। ঠিক আছে, আর যদি এই কন্ডাক্টরটা যেমন দেখা যাচ্ছে, এটার জন্য যে ফর্মুলাটা হবে ওটা বলে দিচ্ছি, যে এটা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ছিল মনে আছে, মিউ দিয়ে বা এন দিয়ে, কোথাও এনও লেখে কোথাও মিউ লেখে, ম্যাক্সিমাম মিউ লেখে। ঠিক আছে, তো মিউ নট ডিভাইডেড বাই এটা চলে আসে 2 পাই, একটা জিনিস আছে, তো মিউ নট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো নয়, ওটা লাইট ছিল, লাইট আলাদা জিনিস। ঠিক আছে, তো লাইটটা বেশি ভালো ছিল। ঠিক আছে, তো মিউ নট বাই, হ্যাঁ এটা মনে হবে কম ভালো চ্যাপ্টার, কিন্তু পরের দিন থেকে ভালো লাগবে, পরের দিন থেকে বেশি ভালো হবে। ঠিক আছে, ফার্স্ট এটা একটু বোরিং আছে, ওই গল্প অনেক বেশি আছে। ঠিক আছে, তো মিউ নট হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা ম্যাগনেটিক ফিল্ডের কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আই বাই আরটাই আমাদের মনে রাখতে হবে, ওটা মনে রাখতে হবে না। তো আমি তাও ভ্যালুটা বলে দিচ্ছি, যদি কেউ কম্পিটিভ এক্সাম কোথাও যায় তখন এগুলো কাজে লাগবে একটু। মিউ নটের ভ্যালুটা ওখানে দেওয়া থাকে, কোয়েশ্চেন পেপারের উপরই দেওয়া থাকে। তো মিউ নট যেটা আছে ওর নামটা এটা, ওটাকে বলে পারমেবিলিটি বলে। পারমেবিলিটি অফ জিরো মানে আমরা কি দেখতে পারি, জিরো মানে ভ্যাকিউম, তাই না? তো জিরো মানে পারমেবিলিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকিউম বলতে পারি। ঠিক আছে, তো এর ভ্যালুটা একটু মনে রাখতে হবে কত কেমন হয়। এটা অনলি কম্পিটিটিভ পারপাস কাজে লাগবে, আমাদের এখন তো ধারে কাছেও লাগবে না। তো 4 পাই × 10⁻⁻⁷ হয়। ঠিক আছে, এসআই তে। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে কি ইউনিট থাকে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো থাকে না, কিন্তু এর ইউনিট আছে, অনেক বড় ইউনিট। ঠিক আছে, ইউনিটটা হয় হেনরি পার মিটারে হয়, মানে হেনরি মানে একজন লোকের নাম ছিল, একজন ভদ্রলোক ছিল। কেউ সবই তো লোকের নাম থেকে এসছে, তাই না? ভদ্রলোক মানে সবাই তো সায়েন্টিস্ট, তাই তো। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট গুলো বলা হলো না, ওগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, এর ইউনিট তো কাজে লাগবে না, এসআই মনে রাখলেই হলো। সিজিএস এ খুব ভালো ভ্যালু হয়, বলবো কত সিজিএস এ 1 হয়ে যায়। ঠিক আছে, ভালো ভালো 1, আর এসআই তেই ঝামেলা। ঠিক আছে, সিজিএস এ খুব ভালো, কেউ ভুলে গেল লিখতে কোনো ব্যাপার না, তাই না? কিন্তু ক্যালকুলেশন না, এই ম্যাগনেটিজমের সব ক্যালকুলেশন এসআই তে হয়, আর তখন কি হয়, এই ভ্যালুটা বসাতে হয়। ঠিক আছে, সব ক্যালকুলেশন এ টু জেড যা হয় এসআই তে, তো সিজিএস গুলো বাদ দিয়ে দিয়েছে তাই জন্য আর কি। ঠিক আছে, তো অবজারভেশনস গুলো মনে রাখতে হবে, মানে ফ্যাক্টরস গুলো। আর আমাদের শুধু আই বাই আরটা মনে রাখলেই হলো, যে ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে আই বাই আর, ডাইরেক্ট প্রপোর্শনাল টু কারেন্ট, রেসিপ্রোকাল অফ ডিসটেন্স, এটা হলো। তো এরপরে একটা ভাইটাল জিনিসে আসবো, আমি শুধু ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটটা বলে দিই। কারণ যদি সাপোজ মিউ নটের ইউনিট জানতাম, কারেন্ট ইউনিট তো জানা আছে, কি হয় অ্যাম্পিয়ার, আর ডিস্টেন্স ইউনিট মিটার সেন্টিমিটার, মিটারই নিচ্ছে এখানে, তো ওগুলো থাকলে তো এই ইউনিটটা পেয়ে যাবো। তো এর খুব ভালো একটা ইউনিট আছে, এটা কোয়েশ্চেনে জিজ্ঞেস করতে পারে, যদি টেসলা ইউনিটটা, ঠিক, ভেরি গুড। ঠিক আছে, জানাই আছে, ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, যে ইলেকট্রিক কার, তো ইলেকট্রিক কার তো টেসলা আছে, তাই না? আরো অনেক কোম্পানি আছে, শুধু তো টেসলা নয়, আর অনেক মার্কেটে অনেক কিছুই আসছে। ঠিক আছে, তো ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড মানে ইলেকট্রিক কার, ওইটাই বোঝে। সব থেকে ভালো এক্সাম্পল হলো ওই মেডিকার ইমেজেস আছে না এখানে, মেডিকাল ইমেজেস এর সামনে লেখা আছে না 1.5 টেসলা, ওটা কেউ দেখেছে? ওই ওয়ার্ল্ডটাতে লেখা থাকে 1.5 টেসলা লেখা থাকে। মানে যেখানে ডায়াগনস্টিক সেন্টার গুলো থাকে, ওখানে তো এমআরআই মেশিন থাকে না, সিটি স্ক্যান, ওগুলো তো হয় মেশিন, এমআরআই মেশিন গুলো থাকে। তো ওই মেশিন গুলোতে কি হয়, একটা কারেন্ট ক্যারিং কয়েল থাকে, তো কয়েলটাতে কারেন্ট যায়, তো কারেন্ট গিয়ে ম্যাগনেটিক ফিল্ড হয়। আর ওর মধ্যে যখন কাউকে মানে আমাদেরকে তার ভিতরে সে ঢোকায়, তো মানে ভেতরে এন্টার করছে যখন, তো আমাদের হিউম্যান বডিতেও কি থাকে, মানে আয়ন্স থাকে, সল্ট তো থাকেই, তাই না? তো সল্ট, আয়ন্স, চার্জ, মুভিং চার্জ, মানে আমাদের বডিতেও কারেন্ট থাকে। তো ওই কারেন্টও ম্যাগনেটিক ফিল্ড, আর ও ম্যাগনেটিক ফিল্ড, তো দুটো ইন্টারাকশনে ইমেজটা ফর্ম হয়, যে কোথায় টিউমার আছে বা কোথায় কিছু ব্লাড ক্লট আছে বা কিছু আছে, ইমেজ গুলো ধরা পড়ে আর কি। ঠিক আছে, তো তো এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করে, মানে টেসলাকে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড যেটা হচ্ছে, এসআইটি দেখছি, সিজিএসও দেখে নিচ্ছি, দুটোই আছে। তো এসআইতে যেটা ম্যাগনেটিক ফিল্ডটা হলো টেসলা। ঠিক আছে, ওটা টি দিয়ে ডিনোট করে। ঠিক আছে, তো আরেকজন নামও আছে, ওটা পরে আসবে, সেকেন্ড থার্ড ক্লাসের মধ্যে ওটা আসবে,
মানে থার্ড ক্লাস নয়, মানে থার্ড লেকচারটা আর কি। ঠিক আছে, থার্ড ক্লাসটা থার্ড ক্লাস হবে না, এর থেকে ভালো হবে, মানে ফার্স্ট ক্লাসটাই কম ভালো। সেকেন্ড, এর পরের দিকে যত চ্যাপ্টারে এন্টার করা যায় তত ভালো হয় চ্যাপ্টারটা। ঠিক আছে, তো টেসলা আরেকজন ভদ্রলোকের নাম ছিল, এখানে অনেক লোকের নাম আসবে। ওয়েবার বলে একজন লোক ছিল। ঠিক আছে, তো ওয়েবার পার মিটার স্কোয়ার বলে। ঠিক আছে, তো হেনরিটা হচ্ছে এইটা, মানে ওটা মিউ নটের জন্য কাজে লাগে, তো ওটা লিখছি না। হেনরিটা হচ্ছে যেমন রেজিস্ট্যান্স আছে, তো তো রেজিস্ট্যান্সের একটা ভাই আছে। ঠিক আছে, তো রেজিস্টিভিটি রেজিস্টিভিটি তো রেজিস্ট্যান্সের সঙ্গে লিঙ্ক আছে, তো এটা ইন্ডাকটেন্স বলে। ওই টিউবলাইট আছে না, টিউবলাইটে আগে যে টিউবলাইট গুলো থাকতো, তো টিউবলাইটে ওই চোখ কয়েল একটা হতো না, ওই যেটা সবসময় খারাপ হয়ে যেত, যে অন করলাম সে অনই হলো না টিউবলাইট, তো ওই চোখ কয়েলের প্রবলেম হয়ে যেত। ওই যে কয়েলটা ছিল ওইটা ইন্ডাকটেন্স। ঠিক আছে, তো ওটা একটা জিনিস, তো ওর ইউনিটটা হেনরি ছিল। ঠিক আছে, তো আমাদের এখন ওগুলো লাগবে না। তো টেসলা মনে রাখলে হলো, এসআই তে ইউনিট হচ্ছে টেসলা, আর টেসলা খুব লার্জ ইউনিট। তাই অনেক জায়গায় কি হয়, স্মল ইউনিটটা ইউজ করে, যেটা সিজিএস ইউনিটটা। আর সেটাও একজন সায়েন্টিস্ট, অনেক তো লোকের নাম লিখে দেবো এখানে। ওই গস বলে একজন লোক ছিল। ঠিক আছে, জি। ঠিক আছে, গস। ঠিক আছে, ওই গাউসও বলে, গসও বলে। তো গসটাই বেশি ভালো লাগছে নাকি? ঠিক আছে, কোনটা ভালো লাগছে, গাউস না গস? ঠিক আছে, মানে গাউস তো দেখে, মানে এমনিতে যেখানে বেঙ্গলিতে লেখে, ওটাতে বেঙ্গলি বইগুলোতে গাউস লিখে দেয়। ঠিক আছে, তো মানে প্রোনাউন্সিয়েশন অনেকগুলোতে চেঞ্জ হয়। না, এমনিতে চেঞ্জ হয়, বাংলার সঙ্গে একটু আলাদা হয়, যেমন সাপোজ নেমে হয় না, যেমন মানে সাপোজ আমি যেমন আগেও বলেছিলাম যে অঙ্কিতা যদি কারো নাম হয়, তো আমরা তো বলবো অঙ্কিতা। তো অনেকে বলেন অঙ্কিতা বলে। তো অঙ্কিতাটা আমাদের প্রোনাউন্সিয়েশন হয় না। ঠিক আছে, আমরা তো অঙ্কিতাই বলে দিই ডাইরেক্ট। ঠিক আছে, তো সেরকম ব্যাপারটা আর কি। অঙ্কিতা অঙ্কিতা তো ওইরকম থেকে নামগুলো, তো ওগুলো দরকার নেই কোনো। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ল আছে, ওর সবারই ল আছে, ওয়েবারের ল আছে, টেসলার লটা নেই সিলেবাসে, টেসলা একজন পাগল ছিল আর কি। পাগল মানে একটু খ্যাপা টাইপের ছিল। ঠিক আছে, তাই ওকে বাদ দিয়ে দিয়েছে, বাকিরা ঠিকঠাক আছে। ঠিক আছে, তো এই জিনিসটা বলে দিই, এটা কাজে লাগবে যে 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গস। ঠিক আছে, মানে 10,000 গস হয়। তো 1 টেসলা ইকুয়াল টু 10,000 গস হচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ড তো দেখা তো যায় না, তো ম্যাগনেটিক ফিল্ডের শেপটা কেমন হয় ওটাকে ক্যাপচার করতে হবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের শেপটা ক্যাপচার করতে হবে। তো ডাইরেকশনটা কি করে পাওয়া যায় ওটা একটু দেখে দিই। আমরা রিফ্লেকশন দেখলাম, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা দেখিনি। তো ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডটা এবার দেখতে হবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দুটোই একটা রুল থেকে চলে আসবে। এবার ওই থাম্ব রুল যেগুলো আছে ওগুলো আসবে। ঠিক আছে, তো তো এরপরে যে পার্টটা যাচ্ছে এটা খুব কোর একটা পার্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট বেশি পার্ট আগেরটা থেকে, সেটা হচ্ছে হাউ টু ডিটারমাইন ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এখানে শুধু বি দিয়ে লিখে দিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা পাবো কি করে। ঠিক আছে, আগে যেটা ছিল অ্যাম্পিয়ার সুইমিং রুল থেকেও পাওয়া যায়, বা খুব ভালো একটা রুল আছে রাইট হ্যান্ড থাম্ব রুল, ওটা থেকেও পাওয়া যায়, ওটাই স্ট্যান্ডার্ড, এক্সামে ওটাই লিখবো সব জায়গায়। তো আমি একটা রুল করে দিয়েছি, ওটাকে আমি নিজের মতো করে একটা রুল নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে নিজের মতো করে 2-3টে নাম দেওয়া আছে। তো অ্যাম্পিয়ার্সটা আসল রুল, ওটা কারো বানানো না, অ্যাম্পিয়ার নামই আছে। তো ওই রুলটাকে দেখায়, ওটা ইজিলি বোঝা যাবে। ঠিক আছে, তো কি হচ্ছে না হচ্ছে। তো এটার জন্য কয়েকটা এক্সাম্পল নিই, এক্সাম্পল 1। ঠিক আছে, 4-5টা এক্সাম্পল দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে রুলসটা। ঠিক আছে, তো আমি ফার্স্টে কি নিলাম, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো এখানে দুটো লাইন দিলাম, না দুটো কপার ওয়্যার আছে। ঠিক আছে, একটাকে পি দিয়ে ডিনোট করলাম আর একটা কিউ করে দিচ্ছি, দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ঠিক আছে, তো একটাতে সাপোজ I1 কারেন্ট যাচ্ছে, তো আরেকটাতেও নিলাম I2 কারেন্ট। তো কারেন্ট গুলো কি প্যারালাল না অ্যান্টি প্যারালাল? প্যারালাল আছে না, দুটো কারেন্ট প্যারালাল, সেম ডাইরেকশনে যাচ্ছে। আর দুটোই তো নর্থের ডাইরেকশনে যাচ্ছে, তাই না? তো আমরা কি করব, এই ফিগারের রেসপেক্টে কম্পারিজন করব। ঠিক আছে, তো কি মনে রাখবো, কি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর করলে হবে এখন, যখনই কারেন্টটা নর্থের ডাইরেকশন যাচ্ছে। ঠিক আছে, মানে এরকম ব্যাপারটা, যে যখনই কারেন্টটা নর্থের ডাইরেকশন যাবে, কারেন্ট তো একটা পেয়ে যাবো ডাইরেকশন P2Q না Q2P পেয়ে যাবো। তো কারেন্ট যদি নর্থের ডাইরেকশনে যায়, তো লেফট সাইডে আমরা কি করব, ওটা ডিনোট করব ডট বলে একটা সাইন দিয়ে, আর রাইট সাইডটা করে দেবো ক্রস সাইন দিয়ে। এবার ডট আর ক্রস এলো কি করে? ঠিক আছে, ডট হচ্ছে বাইরের দিকে আর ক্রস হচ্ছে ভেতর দিকে, মানে ইনওয়ার্ডস আর আউটওয়ার্ডস। ঠিক আছে, তো ওইটা একটু অরিজিনটা বলে দিই কোথা থেকে আসছে ডট ক্রসটা। ঠিক আছে, তো এই ফিগারটা কি মনে রাখতে হবে, এটা কি মনে রাখে, এটা হচ্ছে
ডট অ্যান্ড ক্রস, তো এটাকে আমরা বলে দিই ডিসি রুল। ঠিক আছে, কিন্তু এক্সামে তো রাইট হ্যান্ড থাম্ব রুলই লিখবে, ডিসি লিখলে তো মার্কস দেবে না। ঠিক আছে, তো ডিসি যদি কনফিউজ হয়ে যায় তো মার্কস কেটে নেবে। তো ডিসি থেকে ইজিলি পেয়ে যাবো, সব এক্সপ্লেনেশন গুলো খুব ইজিলি হবে, আমি দেখাচ্ছি কি করে হবে। তো ডট আর ক্রসের অরিজিনটা একটু বলে দিই, কোথা থেকে আসছে। যেমন অ্যারো গুলো কেমন থাকে, এরকম টাইপেরই থাকে, তো অ্যারো যেখানে থাকে, ঠিক আছে। তো যদি সাপোজ কোনো কেউ একজন অ্যারো একটাকে ছুড়লো, মানে কোনো অ্যাথলিট একটা অ্যারো ফায়ার করলো, ঠিক আছে। তো অ্যাথলিট যখন অ্যারো ফায়ার করবে, তো এবার একটা সাইডে অ্যারো কি থাকে, ডট মানে একটা শার্প এজ থাকে, ঠিক আছে, মানে এরকম টাইপের শার্প এজটা থাকবে। তো অ্যারোটা যদি আমার ডাইরেকশনে আসে, ঠিক আছে, মানে এই শার্প এজটা দেখছি, তো তখন শার্প এজটা যদি এই ডাইরেকশনে আই ডাইরেকশনে আসছে, তো আমি এখানে কি করলাম, একটা আই কে ড্র করে নিলাম, ঠিক আছে। তো আই ডাইরেকশনে অ্যারোটা আসছে, তো অ্যারোটা এলে তখন আমরা কি দেখবো, এমনি করে একটা সার্কেল দেখবো, তার মধ্যে একটা ডট ওটাই দেখা যাবে। মানে অ্যারোটা যখন এমনি আসছে মানে কি টুয়ার্ডস দ্য অবজারভার, ঠিক আছে। তো অ্যারোটা দেখার পর কি আর দেখতে পাবে কিছু, ঠিক আছে, যদি আইতে হিট করে দেওয়ার তো দেখাবে না, তাই না, তারপর তো কনক্লুশন তো করা যাবে না, তাই তো। তাই এখানে ভার্চুয়ালি কিন্তু আসলে হচ্ছে না, তাই তো, আসলে তো অ্যারো আসবে না ডাইরেক্ট, তারপর তো আর দেখা যেত না কিছু, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে যে ডটটা মানে আমরা বলতে পারি এটা হচ্ছে টুয়ার্ডস দ্য অবজারভার, মানে অবজারভারের ডাইরেকশনে, তাই না। অ্যারো মানে হচ্ছে দুরকম ভাবে লেখা যায়, টুয়ার্ডস দ্য অবজারভার মানে আই ডাইরেকশনে আসছে, আদারওয়াইজ ডট মানে কি অ্যারোটা আপওয়ার্ড যাবে না ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, তো তার মানে হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড, তাই না, ভার্টিক্যালি আপওয়ার্ড টু দ্য প্লেন অফ পেপার অর বোর্ড, ওটাও লিখতে পারি, ঠিক আছে, টুয়ার্ডস দ্য অবজারভার অর ভার্টিক্যালি আপওয়ার্ডস টু দ্য প্লেন অফ পেপার অর বোর্ড। তো ভার্টিক্যালিটাকে অনেক জায়গাতে পারপেন্ডিকুলার ওটাও বলে, ঠিক আছে। এখানে পারপেন্ডিকুলার ওয়ার্ডটাও লিখে রাখলাম, মানে পারপেন্ডিকুলারও বলে ভার্টিক্যালও বলে, দুটোই লেখা যায়। মানে যখন এক্সামে কোথাও লিখতে দেবে যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কি হচ্ছে, তখন আমরা এই দুটো ওয়ার্ডের মধ্যে কোনো একটা লিখে নেবো, মানে ডট হলে, আর ক্রস হলে এর অপোজিটটা লিখবো, ঠিক আছে। তো ডট মানে কি আই ডাইরেকশনে আসছে, ডটটা দেখছি টুয়ার্ডস দ্য অবজারভার, ঠিক আছে। আর ক্রস হলে কি, ক্রসটা কি টুয়ার্ডস দ্য অবজারভার না কি হবে, অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার। মানে ক্রস মানে কি অ্যারোটা তো দূরে চলে যাচ্ছে, তখন তার কোনো টেনশন নেই, ঠিক আছে। তখন এখানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম অবজারভার। তো অ্যাওয়ে ফ্রম অবজারভার হচ্ছে, ওইটা হচ্ছে টুয়ার্ড দ্য অবজারভার হচ্ছে, ঠিক আছে। আর এটা ভার্টিক্যালি আপওয়ার্ড ছিল, এটা কি হবে, ভার্টিক্যালি ইনওয়ার্ডস হবে, ঠিক আছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস আর ইনওয়ার্ডস টু দ্য প্লেন অফ পেপার, ঠিক আছে। তো তো যে কোনো একটা লিখলেই মার্কস দেবে আর কি, মানে এই দুটোর মধ্যে আর কি, টুয়ার্ডস দ্য অবজারভার আর ভার্টিক্যালি আপওয়ার্ড, or away from observer or vertically downwards। তো ডট ক্রস তো অ্যারো সাইন থেকে আসছে, ঠিক আছে। অ্যারো কোথায় ইউজ হয়, যারা ভেক্টর হয়, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ডে এটা বেশি কাজে লাগে, ওই ফোর্স বা গুলো তত ইউজ করে না, কাজে লাগে না বলে, ম্যাগনেটিক ফিল্ডে এটা শুধু কাজে লাগে, ঠিক আছে। তো এবার দেখি ওগুলো থেকে কি কোয়েশ্চেন পাবো আর কি কি কনক্লুশন হবে। তো ডট ক্রস তো আমরা মোটামুটি দেখে নিলাম, ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে। তো এবার ডট ক্রসের যে রুলটা, ডিসি রুলটা, তো ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করে নি। তো I1 এর লেফটে কি হবে, ডট না ক্রস, ডট, লেফটে তো ডট হচ্ছে নর্থে কারেন্ট, যখন I1 এর রাইটে ক্রস হবে, I2 লেফটে একই আছে, সেম আছে, ডট আর রাইটে ক্রস ছাড়া তো অপশন নেই। তো এবার কি হলো যে একটাতে ক্রস আছে, একটা ডট আছে, তাই তো, ইন বিটুইন টু প্যারালাল কন্ডাক্টরস ওয়ান ইজ ক্রস আদার ইজ ডট। তো একটা যদি নর্থ পোল হয়, আরেকটা কি পোল হবে, সাউথ পোল হবে। তো এনি ওয়ান, সাপোজ আমি ডটটাকে আমি নর্থ করে নিচ্ছি, তো এটা কি হয়ে যাবে, সাউথ পোল। তো নর্থ আর সাউথ পোলের মধ্যে কি হয়, অ্যাট্রাকশন হয় না রিপালশন হয়, অ্যাট্রাকশন হয়, তার মানে এখানে একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়, অ্যাট্রাকশন হবে। মানে যখন দুটো কারেন্ট প্যারালাল থাকে, তো প্যারালাল থাকলে অ্যাট্রাকশন হয়, সেম ডাইরেকশনে কারেন্ট গেলে তখন কি হয়, ক্লোজ টু ইচ আদার মুভ করতে পারে। কিন্তু ক্লোজ টু ইচ আদার অতটাও ফোর্স হয় না যে মুভ করে যাবে, যে ওয়ার্স গুলো হেঁটে হেঁটে চলে এলো, ওইটা হয় না, ঠিক আছে, মানে দূরেই থাকবে। যদি অনেক স্ট্রং কারেন্ট হয়, আর যদি খুব ক্লোজার থাকে মিলিমিটার ডিস্টেন্সে, তখন একটা মোশন দেখা যাবে,
ঠিক আছে, মানে এই মোশন গুলো হয় কারণ এটা মোশন না হলে ফ্যানটা রোটেট কেন করছে, তাই না? মোশন তো হচ্ছেই। তো এই ফোর্স মোশন থেকে গুলো হয়, অ্যাট্রাকশন রিপালশন থেকেই হয়। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে প্যারালাল কারেন্ট কি করছে, নিজেদের অ্যাট্রাক্ট করছে। তো এটা একটা লিখে রাখি কনক্লুশনে। এই কনক্লুশন কি পেলাম, যে প্যারালাল কারেন্টস attracts each other, ঠিক আছে, বা attracts, ডট ক্রস থেকেই কনক্লুশনে পেয়ে গেলাম। ঠিক আছে, এই ডট ক্রসটাকে আরেকটু ক্লিয়ার করে আর কয়েকটা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখি। ঠিক আছে, আরেকটু ক্লিয়ার হবে দেন। তো প্যারালাল কারেন্টে এক্সাম্পল 1 দেখলাম, ঠিক আছে, তো অ্যান্টি প্যারালাল কারেন্টেও দেখে নি। ঠিক আছে, তো ওটাকে অ্যাট্রাকশন হবে। তো অ্যান্টি প্যারালালে কি করতে হবে, একটা আপওয়ার্ড দিলাম একটা ডাউনওয়ার্ড, তাই তো? ঠিক আছে, তো এখানে পি কিউ দিয়েছিলাম, তো এটা আর করে দিচ্ছি। আর এস তো আবার সাউথ পোল হয়ে যায়, তাই টি করে দিই। ঠিক আছে, আর আর টি আছে। তো একটা I1 আপওয়ার্ডস আছে, I2 ডাউনওয়ার্ড আছে। ঠিক আছে, তো এদের দেখে অ্যাট্রাকশন আর রিপালশন কি হবে? একটা অ্যাট্রাকশন তো একটা রিপালশনই হবে, তাই না? কারণ এখানে কি আছে, আপওয়ার্ড কারেন্ট মানে লেফটে ডট হবে রাইটে, এটা তো কোনো ঝামেলা নেই। ঠিক আছে, আর এর কি সেম হবে, উল্টো হয়ে যাবে, কারণ এটাকে কি করতে হবে, অপোজিট ডাইরেকশনে ঘোরাতে হবে। ঠিক আছে, তার মানে লেফটে কি হয়ে গেল, রাইটে ডট হয়ে গেল, লেফটে ক্রস হয়ে গেল। তো দুটোই তো লাইক পোলস, তাই না? মানে ক্রসটাকে যদি আমরা সাউথ পোল দেখি, এটাও সাউথ পোল এটাও সাউথ পোল, তো লাইক পোলস আছে, লাইক পোলস হলে তো অনলি রিপালশন হবে। ঠিক আছে, তো যখন আমরা দেখবো যে কারেন্ট গুলো অ্যান্টি প্যারালাল আছে, তো অ্যান্টি প্যারালাল থাকলে ওখানে রিপালশন দেখা যাবে। আর কেন, ডট ক্রস থেকে দেখে নিলাম। আর যেখানেই হচ্ছে কি লাইক পোলস থাকবে রিপালশন, আর যখন আনলাইক পোলস থাকবে সেখানে অ্যাট্রাকশন, নর্মালি যেটা হয়। ঠিক আছে, সেই ব্যাপারটাই। তো এটার মধ্যে কোনো ডাউট আছে না, বুঝে গেল? ডট ক্রস বুঝে গেছে তো? হয়তো ড্র করে এটা মনে রাখলেই তো হলো, তাই না? তো এটাকে কপিটা ঘোরালেই তো হয়ে যাবে, তাই না? কপিটা যত অ্যাঙ্গেলে থাকবে ঘুরে দেবো, তো তার অ্যাকর্ডিং আমরা কোথায় কি ডাইরেকশন গুলো আছে বলে দেবো। কোথাও ভার্টিক্যালি আপওয়ার্ড, কোথাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আনসার গুলো হয়ে গেল ওর থেকে। ঠিক আছে, তো এখানে যদিও সাম নেই, তার একটা সাম দেখাচ্ছি একটু প্র্যাকটিসের জন্য। বেসিক যা ফর্মুলা পেলাম ওর থেকে দেখি, তারপর ডট ক্রস তো আরো কন্টিনিউ হবেই, চিন্তা নেই। ঠিক আছে, একটা খুব ইজি বেসিক একটা কোয়েশ্চেন দেখি দেখাচ্ছি ফার্স্টে। যে পয়েন্টস গুলো তো ওই পি কিউ আর এস ওগুলো নিয়ে নিচ্ছি। একটা পয়েন্ট পি এন্ড কিউ আছে, আর কারেন্টে যাচ্ছে এখানে অনলি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তো পি এর যে ডিস্টেন্সটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর কিউ এর যে ডিস্টেন্সটা ওটা বলেছে 0.25 মিটার। ঠিক আছে, কোয়েশ্চেন ডাইরেক্ট অবজেক্টিভ কোয়েশ্চেন, যে ফাইন্ড দ্য রেশিও অফ ম্যাগনেটিক ফিল্ড, বি দিয়ে লিখলাম, পি টু কিউ। ঠিক আছে, রেশিওটা যেটা ফাইন্ড করতে হবে ম্যাগনেটিক ফিল্ডের, তো পি তে ম্যাগনেটিক ফিল্ড কত হবে আর কিউ তে কত হবে, ওদের শুধু রেশিওটা করতে হবে। ঠিক আছে, তো আমি ডিস্টেন্স গুলো বলছি একবার। পি তে আছে 10 সেন্টিমিটারে, আর এটা বলেছে 0.25 মিটারে কিউতে। ঠিক আছে, আর কন্ডাক্টর তো একটাই আছে, দুটো দিলে একটু কমপ্লেক্স হবে, একটাই দিয়েছে এখানে। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ডের যেটা ফর্মুলা ছিল ওটা থেকেও দেখতে পারি। ঠিক আছে, বা রেসিপ্রোকাল অফ ডিস্টেন্স থাকে ওটা থেকেও দেখতে পারি। ঠিক আছে, হ্যাঁ, কত এসছে এখানে রেশিওটা, 5:2 এসছে। আর ডিস্টেন্সের রেশিও করলেই চলে আসছে না, অপোজিট করলে ওটা থেকে। তো এখানে কারেন্টটা তো সেম,
কারেন্ট সেম মানে কি একটাই কন্ডাক্টর আছে, তাই তো? আর আমাদের ফর্মুলা যেটা ছিল ওই বি প্রপোর্শনাল টু ছিল না, কি ছিল, আই বাই আর ছিল। মানে আরটাই এখানে কাজে লাগবে, কারণ আই তো সেম, দুটো দিক 5:2, তাই তাই তো এটাই এসছে, ব্যাস ওটাই হবে, ঠিক, ভেরি গুড। ঠিক আছে তো? তো ডাইরেক্ট তো ডিস্টেন্সের রেশিও করে নিলেই হলো, মানে ফর্মুলাটা মনে রাখলে আমরা রেশিও পেয়ে যাবো ডাইরেক্টলি, ওটা অত ঝামেলা নেই। তো আমরা যখন দেখছি বিপি, ঠিক আছে, বিপি টু বিকিউ, তো আই তো কাজে লাগবে না কারণ এটা কনস্ট্যান্ট, ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, তো তখন ডিস্টেন্স কি হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে, তাই তো? তো তখন এটা হয়ে যাচ্ছে আর কিউ বাই আর পি। তো আর কিউ যেটা আছে দিয়েছে কত, এটা 0.25 মিটার, মানে হচ্ছে 25 সেন্টিমিটার। তো 25 সেন্টিমিটার হচ্ছে, আর এটা তো দিয়েছে 10। ঠিক আছে, তখন চলে আসছে 5:2 চলে আসছে। ঠিক আছে, এটাই চলে এলো ডাইরেক্টলি রেশিও। ঠিক আছে, ওটা এমন কিছু না। এবার দেখি আরো যেগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো আমি কয়েকটা এখান থেকেই কতগুলো ল্যাঙ্গুয়েজের প্রবলেমও দেখাচ্ছি এক্সট্রা একটা। ঠিক আছে, আর এরকম টাইপের কোশ্চেন দিয়েছে, এটা আসতে পারে। ঠিক আছে, তো মানে একদম বেসিক অবজেক্টিভ কোশ্চেনে, মানে একটা কন্ডাক্টর দেখিয়ে দেয়, তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কত। ঠিক আছে, বলে কোথায় বেশি রিফ্লেকশন হবে, কোথায় কম হবে, এগুলো তো সবাই এমনিই বলে দেবে। ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো নেক্সট একটা কোশ্চেনে যাচ্ছি। ঠিক আছে, ওইখানে আমার দুটোই প্যারালাল কন্ডাক্টর আছে। ঠিক আছে, আগে একটা কন্ডাক্টর ছিল তো দুটো নিলাম, তো আগে তো দেখে নিলাম প্যারালাল সব। তো এদের যে সেপারেশনটা দেওয়া আছে 4R বলেছে। ঠিক আছে, কারেন্ট হচ্ছে এটাতেও 4 অ্যাম্পিয়ার আর 10 অ্যাম্পিয়ার দিচ্ছে, 10 অ্যাম্পিয়ার, এন্ড অলসো এটা 20 অ্যাম্পিয়ার। তো কিউ একটা কোনো পয়েন্ট, মানে দুটো প্যারালাল কন্ডাক্টর আছে, একটা কিউ পয়েন্ট আছে, আর ওদের ডিস্টেন্সে তো 4R বলেছে, মানে কোথাও সেন্টিমিটারও বলে দিতে পারে। আর আর ডিস্টেন্সে পয়েন্ট কিউ আছে। ঠিক আছে, তো এখানে আরেকটা পয়েন্টও দেখিয়েছে থার্ড পাশে। তো ডিস্টেন্স তো দেখে একই রকমই মনে হচ্ছে, কিন্তু একটু আলাদা, ওইটা পয়েন্টটা পি। তো ওরা কোশ্চেনে বলেছে যে ইফ বি অ্যাট, পুরোটা ডিটেলে লিখে দিই, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্টস পি অ্যান্ড কিউ, মানে আগের মতনই কোশ্চেনটা, যে রেশিও অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্টস পি টু কিউ। ঠিক আছে, তো কিউ আর পি পয়েন্ট গুলো বোঝা যাচ্ছে তো, কিউ আর পি আমরা ড্রয়িং এরটা এমনিতে ঠিকঠাক হয়নি, স্কেলে হয়নি, কারণ ডিস্টেন্স তো দেখেই মনে হচ্ছে দুটোই তো আর হওয়ার কথা, একই হওয়ার কথা। তো একটাই বলেছে আর, আর একটা পি পয়েন্টটা বলেছে 2R। ঠিক আছে, আর ওদের টোটাল ডিস্টেন্সটা কত বলে দিয়েছে, 4R বলেছে। তো এবার পি তে ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছে আর কিউতে কত হচ্ছে, ওদের রেশিওটা শুধু ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো সেটা কত হচ্ছে। তো এটাতে একটু লেন্দি হবে, মানে ডাইরেক্টলি হবে না, একটু লেন্দি হবে, তো একটু প্র্যাকটিস করেই নি। ঠিক আছে, যখন এটা দেখলাম কিভাবে হচ্ছে। আগে একটা কন্ডাক্টর ছিল, এখন কটা কন্ডাক্টর আছে, দুটো তো। তো এবার একটা পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড হবে না দুটো ম্যাগনেটিক ফিল্ড হবে, দুটো ম্যাগনেটিক ফিল্ড হবে, তাই না? কারণ যেটা পি পয়েন্টটাতে 20 অ্যাম্পিয়ারের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড হবে, আবার 10 অ্যাম্পিয়ারের জন্য আরেকটা ম্যাগনেটিক ফিল্ড হবে। ঠিক আছে, আবার কিউতেও কি হবে, 10-এর জন্য একটা হবে আর 20-এর জন্য একটা হবে। ঠিক আছে, তো দুটোতে টোটাল চারবার চারটে অ্যাড করতে হবে, তারপরে রেশিও করতে হবে, মানে একটাতে দুটো অ্যাড করলাম, একটা কিছু এক্স পেলাম, আবার দুটো অ্যাড করলাম ওয়াই পেলাম, তো এক্স বাই ওয়াই করতে হবে। ঠিক আছে, তারপরে আর ফর্মুলা আমরা এটাই ইউজ করবো, যে কনস্ট্যান্ট কিছু নিতে হবে না, বি ইকুয়াল টু আই বাই আর। ঠিক আছে, ওইটাই ফর্মুলা, ওইটা দিয়ে সলভ হয়ে যাবে। তো ফার্স্টে কোন পয়েন্টটা দেখবো, পি না কিউ? পিটাই দেখে নিচ্ছি। ঠিক আছে, তো তো বিপি দেখি কত হচ্ছে।
তো ভিপি তে তো একজন থাকবে না, দুজন থাকবে, সব জায়গাতেই দুজন থাকবে ভিপি তে। তো ফার্স্টে কারেন্ট কত 20 জনই দেখছি বিপি এর সামনে আছে, ঠিক আছে, যদিও পি তো 2R মানে তো সেন্টার 4R তো এটা। তো 20 থেকে পি এর ডিস্টেন্স কত, 2R বলেছে। তো 20 কারেন্ট হলে ডিস্টেন্সটা কত হবে, 2R হবে। তো আমরা এটাই লিখতে পারি যে 20/2R একটা লিখতে পারি, এটা একটা হলো। আর 10 থেকে পি এর ডিস্টেন্স কত, এটাও 2R হবে, কারণ 2R 4R একই হচ্ছে। তার মানে প্লাস কত হলো 10/2R, এটা হলো। কিন্তু এখানে যেটা ব্যাপারটা হলো যে আহ, দুটোকে আমরা তো অ্যাড করে দিলাম, তো এবার অ্যাড করতে হতো না সাবট্রাক্ট করতে হতো, ওইটাও তো একটা ব্যাপার আছে, ঠিক আছে, সেটা একটা ঝামেলা আছে। লেফটে কি ছিল ডট, রাইটে ক্রস, আর এটাও কি কারেন্ট সেম ডাইরেকশন না অপোজিট ডাইরেকশন, সেম ডাইরেকশন, মানে এটাও লেফটে কি হবে ডট হবে আর ক্রস হবে। তো আমরা সেন্টারই দেখছি, আমরা বাইরেগুলো তো দেখে কাজ নেই। তো সেন্টারের মধ্যে কি আছে, একটা ক্রস আছে একটা ডট আছে, মানে দুটো কি অ্যাড হবে না সাবট্রাক্ট হবে, অ্যাড তো হবে না, কারণ একটা ক্রস মানে কি, ক্রস মানে আপওয়ার্ড আছে আর একটা ডাউনওয়ার্ড আছে, মানে ওদের কি হবে অপোজিটেই থাকবে, ঠিক আছে, মানে হচ্ছে কি ইয়ে করতে হবে সাবট্রাক্ট করতে হবে। মানে একটা যদি 5 হয় একটা 2 হয়, তো 5 - 2 করতে হবে, ঠিক আছে। তো মানে হাই ভ্যালুটা মাইনাস লো ভ্যালুটা করবো, তো 5R হয়ে যাচ্ছে নাকি, ওটাই হচ্ছে। তো এখানে যে হাই ভ্যালু তো মনে হচ্ছে 20টাই হবে, তো 20 - 10 ওটাই করে নিলাম। তো 20 - 10 করলে কত আছে, 10/2 মানে হলো 5/R, ওটা একটা পেয়ে গেলাম, তো ওটা একটা হলো। এবার একইভাবে বি কিউটা করলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো কিউটা, তো পি তো হয়ে গেছে, এটা সরিয়ে দিই। কিউ এর ডিস্টেন্স ফ্রম 10 থেকে কত আছে, 10 থেকে ডিস্টেন্স আর আছে, তো তো 10/R হবে, ঠিক আছে। তো 10 থেকে আছে আর দেন আরেকটা তো মাইনাসই হবে তাই না, নেগেটিভই হবে। তো 20 থেকে কত ডিস্টেন্সে আছে, একটা আর হলে আরেকটা 3R হবে, তাই না। তখন এখানে 20/3R, ঠিক আছে। তো তো যেটা হাই ভ্যালু থাকবে ওটাকে প্লাস করে দেবো, আর যেটা লো ভ্যালু থাকবে ওটাকে মাইনাস করে দেবো, ঠিক আছে, নিজের মতো করে। তো 10 - 20 যখন চলে আসছে, তো 20/3 আছে এটা, ঠিক আছে। তো এটা তো কেমন আছে, যদি আমরা 1/8টা কমন নিয়ে নিই, কত আসছে 10 - 20/3, তো এটা আসছে কত 30 - 20, মানে 10/3 আসছে, তাই তো। তো চলে আসছে কত 10/3R। তো একটা ছিল 5/R এসছিল, আর একটা 10/3R এসছে, এবার রেশিও করে নিলেই হলো, ঠিক আছে। তো 3:2 নিয়ে আসবে না, দেখে নিচ্ছি। তো বিপি/বিকিউ, তো একটা এসছে 5/R, আর এটা ডিভাইড করবো মানে কি, এটা উল্টোটা হয়ে যাবে 3R/10 হয়ে গেল। তো 3:2 এটাই চলে আসছে না, ঠিক আছে। তো এখানে এটা আসলে তো অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, মানে এটা তো অবজেক্টিভ কোশ্চেন হবেও না। তো ফার্স্টে তো যদি দুটোই ক্রস থাকতো, যদি দুটোই ক্রস থাকে তখন অ্যাড হয়ে যাবে, আর দুটোই ডট থাকলে তখন অ্যাড হয়ে যাবে। আর একটা ক্রস একটা ডট আছে বলে তখন কি করতে হলো, এদের একটা ডিফারেন্স করতে হলো, ঠিক আছে। আর যখন ডিফারেন্সটা করবো আমরা দেখবো যেটা হাই ভ্যালু আসবে ওই ডিভাইড ডিভাইড করে ওটাকে প্লাস নিয়ে নেবো, আর একটাকে মাইনাস, বা নেগেটিভ যদি চলেও আসছে তাও প্লাস করে দেবো লাস্টে, কারণ রেশিও তো পজিটিভই বেটার, রেশিও তো নেগেটিভে হয় না, ঠিক আছে। তো এরকম করে ওই রেশিও গুলো আস্তে আস্তে দেখে নেবো, ঠিক আছে। তো এটা আইডিয়াটা বোঝা গেল তো, কি করলাম মানে এক একটা দুটো করে ক্যালকুলেট করলাম, প্লাস মাইনাস করলাম, করে রেশিও করে নিলাম। আর বাকিগুলো তো লাগে না, মিউ নট এসব লাগে না, ওগুলো তো রেশিও ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। তো এখন যা দেবে ওই রেশিও পার্ট থেকেই ক্যালকুলেশন দেবে, ঠিক আছে, আর এটা দেবে না। তো এরপর একটা অন্য জিনিসে যাচ্ছি, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরেরই পার্ট। তো ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড তো ডট ক্রস থেকে পেয়ে যাবো, ঠিক আছে, কিন্তু আমরা লিখতে হবে তো রাইট হ্যান্ড থাম্ব রুল লিখতে হবে। তো ওটা একটু বলে দিই ব্যাপারটা কি হচ্ছে, না তো মার্কস দেবে না, তাই না স্কুলে, কারণ ডট ক্রস লিখলে কি আর মার্কস দেবে, তাই একটা স্ট্যান্ডার্ড রুল কিছু একটা বলতে হবে, তো ওটা বলি, তো যেটা মার্কস দেবে, ঠিক আছে। তো এটা লেখা হয়ে গেছে তো। তো ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডও ছিল ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অ্যাজ ওয়েল অ্যাজ ওর শেপটাও।
ঠিক আছে, শেপ মানে হচ্ছে ওটা কি সার্কুলার প্যাটার্ন হবে, আদারওয়াইজ আদার কোনো প্যাটার্ন হবে, মানে প্যারালাল হচ্ছে না, শেপটা কি হচ্ছে ওটা দেখতে হবে। ঠিক আছে, তো এর জন্য যেটা হচ্ছে রুলটা তো ইউজ করে রাইট হ্যান্ড থাম্ব রুল। তো রাইট হ্যান্ড থাম্ব রুল, ঠিক আছে, তো RST আর অ্যাব্রিভিয়েশনটাই লিখলাম। এবার রুলসটা দেখি, তো ওটা তো ড্রয়িং করাতে একটু ঝামেলা, ওটা তো এমনিতেই বুঝতেই হবে আর কি। তো কারেন্টটাকে রাইটের ডাইরেকশনে নিলাম, ঠিক আছে, রাইটের ডাইরেকশনে কারেন্ট আছে। এবার সাপোজ এইটাই হলো কন্ডাক্টরটা, ঠিক আছে, তো এটা কন্ডাক্টরটা বা কারেন্ট কোনো একটা ওয়্যারস আছে। তো এই যে মার্কারের যে হেডটা, এটা কারেন্টের ডাইরেকশনটা, তো এই ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তো রাইট হ্যান্ড থাম্ব মানে কি হচ্ছে, রাইট হ্যান্ডে নিতে হবে। তো রাইট হ্যান্ডের চারটে ফিঙ্গার মানে থাম্বটা সেপারেট থাকবে, আর বাকি চারটে ফিঙ্গারকে একসঙ্গে অ্যাড করে নেবো। ঠিক আছে, না এইটাতেই কার্ল করতে হবে। তো তখন কি করলাম, রাইট হ্যান্ডের পামের উপরে কন্ডাক্টরটাকে বসালাম। তো হেডটা এইদিকে, এইদিকে কারেন্ট যাচ্ছে, যেমন এখানেও দেখেছি। তো থাম্বটা হচ্ছে প্যারালাল টু কারেন্ট হবে, ঠিক আছে, থাম্ব ইজ প্যারালাল টু কারেন্ট। তো তখন কি করলাম, যে বাকি চারটে ফিঙ্গারকে এরকম ভাবে কার্ল করছি। ঠিক আছে, তো এরকম ভাবে যদি কার্ল করা হয়, তখন হচ্ছে কার্লিং এর ডিরেকশনটা এই সাইড থেকে দেখলে কেমন লাগবে, এরকম লাগবে তো, এবং টাইপের মানে সার্কুলার হচ্ছে তো, কার্ল করলে তো সার্কুলার হবে। তো ওটাই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ঠিক আছে, আর কার্লিং এর যে ডিরেকশনটা, এই ডিরেকশনটাই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের ডিরেকশন। ঠিক আছে, এটা ফিল্ডের ডিরেকশন না, ডট ক্রসটা ছিল ম্যাগনেটিক ফিল্ড, ওটা আলাদা। আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনের শেপটা আর তার ডিরেকশনটা। তো এই দুটোর মধ্যে একটু ঝামেলা আছে আবার। ঠিক আছে, তো আমরা যদি সাপোজ এখানে যদি রাইট হ্যান্ডটা ড্র যদি করার ট্রাই করি, ঠিক আছে, তো এখানে ড্র করার ট্রাই করছি, দেখি হাতের থাম্বটা ড্র করা যায় কিনা। ঠিক আছে, তো এটা ড্র করেছিলাম, কিন্তু ড্র করলে কি হয়, সবাই হাসাহাসি করে। ঠিক আছে, তাই জন্য এটা ড্র করি না। তো এখানে থাম্বটা হলো, ঠিক আছে, থাম্বটা আছে, আর কন্ডাক্টরের মধ্যে বাকি ফিঙ্গার গুলোকে ড্র করে নিই। ঠিক আছে, বাকি ফিঙ্গার গুলো থাম্বের থেকে ছোট হয়ে গেল, তাই না? তো এটা হাতটা কি বোঝা যাচ্ছে যে এটা হাত? ঠিক আছে, বুঝলেই হলো মোটামুটি। ঠিক আছে, তো তো কার্ল করলাম, তো রাইট হ্যান্ড থাম্ব রুলে থাম্বটা থাকছে ইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট। ঠিক আছে, আর হাতের পামের মধ্যে কি আছে, কন্ডাক্টরটা আছে, আর বাকি চারটে ফিঙ্গারকে কার্ল করছি। তো কার্ল করলে এই সাইডে আইটা ড্র করে নিই। ঠিক আছে, আই তো দেখায়, কিন্তু আইতে কি এগুলো দেখা যায়? কিছুই তো দেখা যায় না, তাই না, ম্যাগনেটিক ফিল্ড তো দেখা যায় না, তাও আই দেখিয়ে দেয় সব জায়গাতেই। ঠিক আছে, তো আইটা যখন দেখবে, তো কার্ল করছি কেমন, এরকম ডাইরেকশনে, তো মানে নিচের থেকে আরেকটা আসছে, এরকম ডাইরেকশনে কার্ল হচ্ছে। তাই তো, এই কার্লটা হচ্ছে, এটা কি ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম ডাইরেকশনে কার্ল করছে, তো আইটা দেখবে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো ড্র করতে পারি এরকম প্যাটার্নে, যে কনসেন্ট্রিক সার্কেলস হয়। ঠিক আছে, 3D তে প্যাটার্নে ড্র করলে তো এমনি হবে, তো কনসেন্ট্রিক সার্কেলস, আর অ্যারো গুলো ওই ডাইরেকশনই আসবে। ঠিক আছে, এবার যে ডাইরেকশনে কার্ল করছি, সেই কার্লিং এর ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলোকে দেখালাম। তো এটা যে একটা পয়েন্টে হয় সেটা না, মানে কন্ডাক্টর আছে তো, তো এইচ এন্ড এভরি পয়েন্টে কি হয়, কনসেন্ট্রিক সার্কেলস গুলো হয়। ঠিক আছে, মানে এখানে একটা সার্কেল হলো কনসেন্ট্রিক সার্কেল। ঠিক আছে, এইচ এন্ড এভরি পয়েন্টে এখানে হবে। ঠিক আছে, যত পয়েন্টস থাকবে, তো বিলিয়ন্স অফ পয়েন্ট, তো সব জায়গাতে একটা করে কনসেন্ট্রিক সার্কেল আসবে। ঠিক আছে, আর সার্কেল গুলো সামনে থাকলে ডেন্স থাকে, মানে ক্লোজ টু ইচ আদার, আর দূরে গেলে উইক হয়ে যায়, তো তখন হচ্ছে কি অ্যাওয়ে ফ্রম ইচ আদার হয়ে যায়। ঠিক আছে, তো এক্সামে এগুলো ড্র করতে হবেই না, এক্সামে তো সব দেওয়াই থাকবে। তো আমাদের শুধু ডাইরেকশন, যে রুলের নাম কি আর কি হচ্ছে ওটা বললেই হলো। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যদি ডাইরেকশন বলে, যে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, দেন আমরা কি লিখে দেবো, রাইট হ্যান্ড থাম্ব রুল। ঠিক আছে, আর যদি বলে ডাইরেক্ট ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, তখন তো রাইট হ্যান্ড থাম্ব রুল ডাইরেক্ট ম্যাগনেটিক ফিল্ডটাকে দেয় না। তো ওটার ফিল্ডটা হচ্ছে কি, ওই ভার্টিক্যালি আপওয়ার্ড ছিল, ডাউনওয়ার্ড ছিল, যেগুলো ডট ক্রস দেখছিলাম, তো সেটা কিন্তু অন্য একটা রুল থেকেই পাওয়া যায়। ঠিক আছে, ওই যেটা যেটা অনেকটা লিখলাম অ্যাম্পিয়ার সুইমিং রুল, ওগুলো তো ডিফ্লেকশন দিচ্ছে, ফোর্স দিচ্ছে, মানে আলাদা রুলটা আলাদা আলাদা জিনিস দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, ফ্লেমিংস যেটা আছে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, তো
তো ওটা একটা ফোর্সকেই দেয়, ওটা ফোর্সকে দেয়। তো ওইটা থেকে ম্যাগনেটিক ফিল্ডও পাওয়া যায়, না পাওয়ার কিছু না। তো ম্যাগনেটিক ফিল্ডটাও বলছি কোথা থেকে পাওয়া যাবে, এটা তো সার্কেল আছে, ঠিক আছে। তো সার্কেল কেন, যে কোনো প্যাটার্নে হতে পারে, তো এরকম প্যাটার্নে তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হতে পারে, তাই না? তো এগুলো সাপোজ কি হচ্ছে, দিস আর ম্যাগনেটিক ফিল্ড লাইন। তো এটা কি ইউনিফর্ম না নন ইউনিফর্ম? নন ইউনিফর্মিতে হচ্ছে, কারণ এদের ডিস্টেন্স গুলো তো ইনক্রিজ হচ্ছে, ইকুয়াল প্যারালাল তো নয় এরা, ঠিক আছে। তো দিস আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। তো আমাদের কি করতে হবে, এর মধ্যে যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করতে হবে। সাপোজ এখানে একটা পয়েন্ট কোনো একটা নিলাম, ঠিক আছে, ABCD কোনো একটা পয়েন্ট নিলাম, সাপোজ একটা পয়েন্ট এক্স নিলাম, ঠিক আছে। তো এবার ম্যাগনেটিক ফিল্ডের অ্যারো গুলো, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তো রাইট হ্যান্ড থাম্ব রুল, তাই না? তো সেটা থেকে আমরা এই অ্যারো গুলো পেয়ে যাচ্ছি, যে যেভাবে এসেছে আর কি। তো ডিরেকশনটা এক্স পয়েন্টে যদি বলে হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এক্স এর একটা ট্যানজেন্টকে এমনি করে ড্র করে দিতে হবে, ঠিক আছে। তো সেটা করবো কি, ট্যানজেন্ট অ্যাট ড্রন অ্যাট পয়েন্ট এক্স, যে পয়েন্টে বলবে। যদি কোথাও বলে যে এখানে একটা পি পয়েন্ট আছে, তো পি তে ম্যাগনেটিক ফিল্ড কত, তো পি তে কি সেম ডাইরেকশনটা হবে? ওটা তো হবে না, তাই না? তো পি তে কি করবে, একটা ট্যানজেন্ট ড্র করে নেবো, যেটা আগেও ছিল, তাই না? তো সেটা হয়ে যাবে কত, ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট পি। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সে ট্যানজেন্ট যদি ড্র করি তখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়, তো ডিরেকশন পাওয়া যায়। আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পেতে গেলে তো ডাইরেক্ট যেটা রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করবো, ওর থেকেই পেয়ে যাবো, ঠিক আছে। তো তো সেটা হলো আমাদের মেইনলি কি করে, ম্যাগনেটিক ফিল্ড যখন জিজ্ঞেস করে, তো ওরা নর্মালি রুলটা জিজ্ঞেস করে না, তো তখন আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল লিখে দিলেও কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো ওর তো ডাইরেক্ট কোনো রুল নেই, সেটা ট্যানজেন্ট ড্র করে করতে হয়, মানে রুলে তো নাম আসবে না, রুলে তো আমরা শুধু রাইট হ্যান্ড থাম্ব রুল এটা পাবো, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো দেখবো, ঠিক আছে। তো সেই পার্টটা, তো এগুলো থেকেই আমি কয়েকটা হোমওয়ার্ক তবে দিচ্ছি, এগুলো থেকে সলভ করে, ঠিক আছে, তো যেগুলো করতে হবে কয়েকটা টাইপের। আর দুটো ক্লাসের মধ্যে অনেকটা এগিয়ে যাবে, চিন্তা নেই। এরপরে তো সলিনয়েডের পার্টটা আসবে, সলিনয়েড আছে, ঠিক আছে। তো সলিনয়েড যেদিন হবে ওই দিনের মধ্যেই ডিসি মোটর হয়ে যাবে, ঠিক আছে। সলিনয়েড ডিসি মোটর একসঙ্গেই, ঠিক আছে। তো সেটা হয়ে গেল। আর তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন করিয়েছে, ওটাও করেছে না, ওটা একটু বেসিক গুলো একটু বলে দিয়েছে, তাই তো, ফ্যারাডেস ল গুলো করেছে। তো ওইখানে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল করিয়েছে, রাইট হ্যান্ড রুলটা করিয়েছে, তো ওইটা একদিন হবে, ঠিক আছে। তো মানে আছে, অনেকগুলোই পার্ট আছে এখনো, ঠিক আছে। না, সলিনয়েডের একটা পার্ট আজকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ ওটা শেষ হবে না তো সিলেবাস। ঠিক আছে, এই পার্টটা একটা স্কোরিং পার্ট, এটা ভালো পার্ট, এটা একটু দেখে নিন, এটা বুঝতে হয়। পোলারিটি অফ দ্য ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে। আর ইলেকট্রোম্যাগনেটটা বাকি ডিটেলটা বলবো, তো এখন পোলারিটি পার্টটা দেখছি, আমরা স্পেশালি সলিনয়েডকেই ফোকাস করছি। সলিনয়েড 9-এ ছিল, ছিল তো, তো এখানে একবার এটা দেখেছিলাম মনে হয়, ঠিক আছে। তো তো সলিনয়েডের যে পোলারিটি ব্যাপারটা, পোলারিটি মানে কি, যেখানে ম্যাগনেট থাকবে তার একটা নর্থ থাকবে, সাউথ থাকবে। তো সলিনয়েডেরও তো থাকতে হবে, তাই না, নর্থ আর সাউথ থাকবেই। তো ওর ডিরেকশনটাই দেখবো কি করে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ক্লক যেটা আছে, ক্লক ফেস রুল, ওটা থেকে করা যায়। তো আরেকটা রুল আছে এখানেও, রাইট হ্যান্ড থাম্ব রুলও করা যায়, একই রুল থেকে দেখিয়ে দিচ্ছি কি করে আসবে, রাইট হ্যান্ড থাম্ব রুল থেকেই আসবে। তো সলিনয়েডটা দেখতে কেমন হয়, একটা তো থাকে সেন্ট্রাল একটা সিলিন্ডার থাকে, তাই তো, সেন্ট্রাল একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন থাকে। আর এই সিলিন্ডারটা কি মেটেরিয়ালের হয়, সফট আয়রন হয়, ঠিক আছে। তো সফট আয়রন দিয়ে বানানো হয়, দেন এটা কোর মেটেরিয়াল, দিস ইজ দ্য কোর অফ সলিনয়েড। তো ফার্স্টে যখন কেউ ডিজাইন করছে, ডিজাইনের সময় এটাকে কার্ডবোর্ড নিতে পারি বা প্লাস্টিকও নিতে পারি, পরে ওটাকে রিপ্লেস করতে হবে যদি ইলেকট্রোম্যাগনেট করতে হয় আয়রন দিয়ে, সফট আয়রন দিয়ে, সফট আয়রন বা সফট নিকেল, মানে পিওর আয়রন আর কি। আর স্টিল থাকলে কি হয়, সলিনয়েডে তো কারেন্ট যাবে, তো স্টিল থাকলে কি হয়, বেশি গরম হয়ে যায়, তো লসটা বেশি হয় এনার্জি। তাই কি হয়, যেগুলো ফ্যাক্টরিজে বড় অ্যাপ্লায়েন্সেস, ওগুলো আয়রন দিয়ে ইউজ করে, ঠিক আছে। তো সেটা ব্যাপারটা। তো এর মধ্যে টার্নস দেখাতে হয়, টার্নস গুলো যেগুলো সেই 9-এর মধ্যেও ছিল।
আবার এই টার্নসটা ড্র করতে হয়, এটা থেকে কোশ্চেন তো দেবেই। তো লেফট সাইডের সার্কেলটা দেখিয়ে দিলাম, মানে লেফট থেকে রাইটের ডাইরেকশনে আছে, টিল্ট হয়ে আছে আর কি, ঠিক আছে। সলিনয়েড আর ইলেকট্রোম্যাগনেট মানে কারেন্ট থেকে ম্যাগনেটিজম ডেভেলপ হচ্ছে, তো একটা সেল থাকবে, and rheostat or regulator is optional. ঠিক আছে, সেল or battery or supply, then turns. টার্নস গুলো যেগুলো হয় না, যেগুলো নর্মালি ইনসুলেটেড কপার কপার বা এনি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হতেই পারে। ইনসুলেটেড মানে হচ্ছে একটা কোটিং থাকে, পলিমার একটা কোটিং থাকে, দ্যাট ইজ পিভিসি, যেমন হচ্ছে নন স্টিকে যেমন লেয়ার গুলো থাকে নন স্টিক প্যানে, তো ওরকম টাইপেরই মেটেরিয়াল দিয়ে কোটিং দেওয়া থাকে। নয়তো কারেন্ট গেলে কি হবে, ক্লোজ টু ইচ আদার এলে কি হবে, স্পার্ক করবে তো, কারণ কারেন্ট যাচ্ছে কন্ট্যাক্টে চলে এলো, স্পার্ক করবে, তো ইনসুলেটেড তো করতেই হবে সেই ব্যাপারটা। তো ওইখানে তো কিছু বলবে না, আমাদের তো একটা জাস্ট দরকার কি, অ্যাক্সেস অফ দ্য সলিনয়েড, দিস ইজ অ্যাক্সেস, সিলিন্ডারের অ্যাক্সেসটা, ঠিক আছে। আর টার্নস গুলো কি থাকে, অ্যাক্সেসের সঙ্গে কত অ্যাঙ্গেলে থাকে, একদম রাইট অ্যাঙ্গেলে আছে, তাই না, পারপেন্ডিকুলার আছে। তো টার্নস গুলো দেখালাম তো এত গ্যাপে থাকে না, অনেক কাছাকাছি থাকে, আর ড্রয়িং এ তেমনি করতে হবে, অত ক্লোজ তো ড্র করা যাবে না, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ডে ইনসুলেটেড প্লাস্টিক, না না, ওর তো কোনো এফেক্ট হবে না, ওর কোনো এফেক্ট হবে না, যদি খুব স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড থাকে তখন হবে, তো নর্মালি এটা হবে না। প্লাস্টিকের কোনো এফেক্ট হয় না, শুধু কি হয়, ওদেরই এফেক্ট হয় যারা হচ্ছে ম্যাগনেটিক সাবস্টেন্স, যেমন আয়রনের মতো, নিকেলের মতো, টিন, ওইরকম টাইপের সাবস্টেন্স গুলো এফেক্ট হয়, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, যে যখনই আমরা ইলেকট্রোম্যাগনেটটা দেখছি, এটা আর এটার মধ্যে কোনো কি ডিফারেন্স আছে? ডিফারেন্স তো অনেক আছে নাকি, ডিফারেন্স তো দেখতে গেলে অনেক থাকবে, অনেক ডিফারেন্স আছে। তো নর্মালি কি হয় বলে, এইটা আর এইটা সেম, ঠিক আছে, মানে এরও নর্থ সাউথ পোল আছে, তো এর কি পোল থাকবে না, থাকবে না, থাকতে তো হবেই, তাই না। তো এবার দেখি কোন সাইডে নর্থ কোন সাইডে সাউথ আসবে, ঠিক আছে। তো এটা ক্লক ফেস রুল দিয়ে করা যায়, কিন্তু রাইট হ্যান্ড থাম্ব রুল তো জানি, তো ওটা দিয়ে ইজিলি পেয়ে যাবো। তো ব্যাটারি পোলারিটি তো বোঝা যাচ্ছে না, প্লাস মাইনাস তো বোঝা যাচ্ছে, প্লাস মাইনাস বোঝা গেল। তো কারেন্টটা কি হয়, প্লাস থেকেই তো স্টার্ট হয়, তো কারেন্টটা আপওয়ার্ডস গেল, ঠিক আছে। তো কারেন্টে যাচ্ছে আপওয়ার্ড, তো কারেন্টটা যখন যাচ্ছে, তো লেফটের যে টার্নটা বিলো দা সলিনয়েড আছে না অ্যাবাভ দা সলিনয়েড আছে, বিলো দা সলিনয়েড, তো তো নিচে কারেন্টটা আপওয়ার্ডস গেল, দেন কি হবে, আবারও টার্ন নিয়ে ডাউনওয়ার্ড আসবে, তাই তো, নিচের থেকে আপওয়ার্ড গেল, দেন আবার ডাউনওয়ার্ড আসবে, এটাই হওয়ার কথা তো, বোঝা যাচ্ছে তো, লেফটে তো ডাউনওয়ার্ড আছে বলে ঘুরে যাচ্ছে টার্নটা। তো নিচের থেকে উপরে গেল, দেন কি হবে, আবার 180 ডিগ্রি ও টার্ন নেবে, ডাউনওয়ার্ড এলো। তা একটা ডাউনওয়ার্ড এলে আবার কি পাশেরটা কি আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ডই হবে? আবার তো কি হবে, আবার তো একই হবে না, কপি হবে, তো এটাই তেমনি করে কপি করে চলে গেলাম, তাই তো। দেন কারেন্টটা কি আসছে, এখানে ব্যাক করছে, দেন সেলের মধ্যে এন্টার করছে, তো সেলে কি হচ্ছে, সার্কুলেট করছে পুরোটা, ঠিক আছে। তো এবিসিডি অনেক সময় মার্ক করে দেয়, ঠিক আছে, এবিসিডি জাস্ট একটা পয়েন্টস চারটে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো কারেন্টটা কোথায় যাচ্ছে, এবিসিডি না ডিসিবি এ? এবিসিডি ডাইরেকশনে যাচ্ছে, তো ওগুলোও জিজ্ঞেস করে যে এ টু বি যাচ্ছে না সি টু ডি যাচ্ছে, ওগুলোও জিজ্ঞেস করে অনেক জায়গায়, ঠিক আছে। তো এবার এই অ্যারো গুলো কি আছে, সবগুলো কি হলো, ডাউনওয়ার্ড আছে। তো এবার রাইট হ্যান্ড থাম্ব রুল থেকেই পাবো, কি করে পাবো বলছি, তো অ্যারো গুলো তো ডাউনওয়ার্ড, তো থাম্ব যেটা হচ্ছে, থাম্বটাকে আলাদা করলাম, আর বাকি চারটে ফিঙ্গারকে কার্ল করবো, ঠিক আছে। তো এরকম ভাবে কার্ল করছে মানে কি, ডাউনওয়ার্ড এরকম হচ্ছে, তাই তো। তো এরকম হলে থাম্বটা কোথায় আছে, রাইটে আছে না লেফটে আছে, রাইটে, তো তো থামের ডাইরেকশনটা নর্থ পোল হয়, তো থামটা ইন্ডিকেট করবে নর্থ পোল, তো ডাউনওয়ার্ড কার্ল করছি, ঠিক আছে। তো এই ডাইরেকশনটা কি হয়ে গেল, দেন নর্থ, তো এই ডাইরেকশনটা তো বোঝা যাচ্ছে, সাউথ ছাড়া কিছু হবে না। এবং আরেকটা ডায়াগ্রাম করলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, যে অনেকে বলবে অলওয়েজ কি ডাউনওয়ার্ড হবে, এটা নাও হতে পারে।
তো ফিগার 1 আর ফিগার 2, তো ফিগার 2 তে আর ফিগার 1 এর মধ্যে কোনো কি স্পেশাল ডিফারেন্স আছে? রিওস্ট্যাটকে বাদ দিচ্ছি, ওটা বাদ দিলাম। এখানে কি আছে, লেফটের যে টার্নটা ওটা অ্যাবভ দ্য সিলিন্ডার না বিলো দ্য সিলিন্ডার? অ্যাবভ দ্য সিলিন্ডার। ব্যাটারিতে কি আছে না, ব্যাটারি তো এরো লেফটে প্লাস ছিল, এরো লেফটে প্লাস আছে, একই আছে। তো এবার কারেন্টটা কি হবে, এখানেও তো আপওয়ার্ড যাবে, কিন্তু এটা কি বিলো দ্য সিলিন্ডার যাচ্ছে? বিলোতে যাচ্ছে না, অ্যাবভ যাচ্ছে, মানে আপওয়ার্ড থাকলে বাকিগুলো কি হবে, আপওয়ার্ডই হবে, তাই না? তো তখন আমরা ডাইরেক্ট এমনি ভাবেও দেখতে হবে, যখন আপওয়ার্ড আছে তো নর্থ পোল কোন ডাইরেকশনে হবে দেন? যদি এখানে প্যারালাল করলাম চারটে ফিঙ্গারকে, তো প্যারালাল করছি তো থাম্বের ডিরেকশনটা লেফটে থাকছে, মানে এটা প্যারালাল করলে এই ডাইরেকশনই হচ্ছে, ঠিক আছে? তো এইটা থেকে মনে রাখতে পারি, এটা বেশি ভালো, ইজি। কারণ আপওয়ার্ড থাকলে কি হয়, লেফটের ডাইরেকশনে নর্থ পোল হয়, ঠিক আছে? তো আমাকে কারেন্টের ডিরেকশনটা করে নিতে হবে, ওটা তো ওরা দেবে না করে, ঠিক আছে? ওরা তো ব্যাটারি দেখাবে শুধু, ঠিক আছে? আর ডাউনওয়ার্ড থাকলে রাইটে নর্থ পোল হচ্ছে, আর আপওয়ার্ডস থাকলে তখন হচ্ছে লেফট সাইডে নর্থ পোল হচ্ছে, থাম্বের ডাইরেকশনটা, ঠিক আছে? তো ওটা বোঝাটাই বেশি ইজি, তো নর্থ অ্যান্ড সাউথ, ঠিক আছে? তো এর থেকে অনেক রকম কোয়েশ্চেন সবাই দেখবে, স্পেশাল পেপার এগুলো আছেই, তো স্যাম্পল পেপার কিন্তু সব জায়গাতেই থাকে, বই তো অনেক আছে, তো এগুলো খুব ভালো করে করতে হবে, ঠিক আছে? নর্থ আর সাউথটা বুঝে গেলেই হলো, ঠিক আছে? তো এগুলো থেকে কোয়েশ্চেন গুলো আমি নেক্সট দিন